প্রায় 10 বছর পর জেল থেকে বের হয়ে আজ বাড়িতে পা রাখলাম। সেই 16 বছর বয়সে আপন দুলাভাইকে খুন করার অপরাধে জেলে গিয়েছিলাম। বাড়ির সামনে আসতেই একদম অবাক হয়ে গেছি। পুরো বাড়িটা সাজানো আছে বিভিন্ন রকমের বাতি আর ফুল দিয়ে। গেটে সাজানো দেখে বুঝলাম বড় কোনো অনুষ্ঠান আছে, কিন্তু কিসের অনুষ্ঠান? আপু তো 2 দিন আগেই আমার সাথে দেখা করেছিল, তাহলে সেদিন সে কেন বলে নাই আমাকে এই কথা? ভিতরে যাব কিনা ভাবছিলাম, গেটের সামনে দাঁড়িয়ে তখন পিছন থেকে কেউ একজন আমাকে ধাক্কা দিল। কি মশাই, কি চাই এখানে? 16 থেকে 14 বছরের একটা যুবক ছেলে বলল কথাটা। আজ এখানে কিসের অনুষ্ঠান? আমার ছোট খালামণি নিহার বিয়ে। ছেলেটার মুখে এমন একটা নিউজ শুনে আমি অবাক হয়ে গেলাম। তা আপনি কি আর এখানে কি চান? আমাকে তুমি চিনবে না, তোমার খালামণিকে গিয়ে বলো তার কলিজা আজ ছাড়া পেয়েছে। মানে কি? যা বলছি তাই করো। আম্মু আম্মু, নানা ভাই। চিৎকার করতে করতে বাড়ির ভিতর গেল। মিনিট খানিক পর পরিবারের সবাই এখানে হাজির, শুধু ছেলেটার খালামণি ছাড়া। বাড়ির কর্তা মানে আমার বাবা রায়হান সাহেব আমাকে দেখেই রেগে বলে উঠলেন, এখানে কি চাই? তোমাদের দেখতে এসেছি বাবা। আপনাকে তো চিনলাম না। আমি এই পরিবারের সন্তান। এই পরিবারের সন্তান আজ থেকে 10 বছর আগে মারা গেছে। আমার মুখে এত বড় একটা কথা শুনে আমার চোখের বাদ যেন আর মানছেই না। তোমাদের সবার মনে আমার জন্য এখনো অনেক রাগ জমে আছে। রাগ তো তার উপরই করা যায় যে বেঁচে আছে, মরা মানুষের উপর আবার কিসের রাগ? কথাটা বললেন আমার বড় আপু নীলা। আপনি এখন এখান থেকে যেতে পারেন। বরযাত্রী আসার সময় হয়ে গেছে। এরা এখানে আপনার মতো খুনিকে দেখলে বিয়ে ভেঙে দিবে। জি অবশ্যই চলে যাব, তার আগে আমি আমার কলিজার টুকরার সাথে একবার দেখা করতে চাই। কার সাথে? নিহার সাথে দেখা করতে চাই। সে এখন দেখা করতে পারবে না। আপনি এখান থেকে ভালো ভালো যাবেন নাকি আমি লোক ডাকবো? ডাকতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি বলে চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বের হতে লাগলাম। বাড়ির গেট পেরিয়ে যেতেই নিহা আসলো সেখানে। আম্মু কে আসছিল? জানি না কে আসছিল, লুকিয়ে চোখের জলটা মুছে বললেন। কে আসছিল আপু? শুনলি না আম্মু কি বললো? আমরা কেউ জানি না কে আসছিল। নিহা সবাইকে জিজ্ঞেস করলো, কেউ উত্তর দিল না। তখন শেষমেশ নীলা আপুর ছেলে অনেককে জিজ্ঞেস করলো। কথা শুনে বুঝতে পারলাম সে যেই হোক না কেন এই বাড়ির কোনো সদস্য। তোকে কি কিছু বলেছিল? প্রথমে আমি যখন তাকে গেটের সামনে দেখি তখন বলেছিল তোমাকে গিয়ে বলতে তোমার কলেজা আজ জেল থেকে ছাড়া পেয়েছে। আম্মু, নানা ভাই, নানু ভাই সবাই মিলে তাকে তাড়িয়ে দিলি কেন? সে কোন দিকে গেছে? এই তো একটু আগেই ডান দিকে গেল। তখন পিছন থেকে আব্বু ডাক দিয়ে বললেন, এখানে কি করছো? বরযাত্রী আসার সময় হয়ে গেছে। ভাইকে তোমরা তাড়িয়ে দিলে কেন? কে ভাই? কার ভাই? তুমি জানো না তোমার ভাই আজ থেকে 10 বছর আগে মারা গেছে? মারা গেছে তোমাদের জন্য হতে পারে, কিন্তু আমার জন্য আমার ভাই এখনো বেঁচে আছে। নিহার মুখে এমন কথা শুনে আব্বু তার কাছে এসে তাকে কষে একটা চর বসিয়ে দিয়ে বললেন, বেশ তর্ক শিখে গেছিস। চুপচাপ রুমে গিয়ে এখনই রেডি হ, একটু পরে বরযাত্রী আসবে। আমি কবুল বলার সময় আমার ভাই আমার সামনে না তাকালে কবুলের 10 সেকেন্ডের পর আমি বিষ খাবো। এখন আমি জানি না তোমরা কিভাবে আমার ভাইকে আমার সামনে নিয়ে আসবে। এইদিকে আমি হাঁটছিলাম নতুন কোনো ঠিকানার উদ্দেশ্যে। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে শহরের মধ্যবৃত্ত একটা বেঞ্চে বসে পড়লাম। তখন কয়েকটা গাড়ি এসে আমার সামনে থামলো। দেখে লাগছে এটা কোনো বিয়ে বাড়িতে যাবে হয়তো, কিন্তু এইখানে এসে কেন থামলো? তখন দেখি একটা গাড়ির টায়ার পাঞ্চার হয়েছে। যে গাড়িটা নষ্ট হয়েছে সেটাকে রেখে সব গাড়ি চলে গেল। ড্রাইভার টায়ার চেঞ্জ করছিল, খুব গরমও ছিল, তাই গাড়িতে থাকা সবাই বের হয়ে গেছে। প্রায় 10 থেকে 12 জন, তাদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। আমি একসাথে এতগুলো মেয়েদের দেখে সেখান থেকে উঠে গেলাম। ফুটপাতে আরও মানুষজনও হাঁটছিল। সবার ভিড়ে কাটিয়ে যাওয়ার সময় অনিচ্ছা শর্তে একটা মেয়ের বুকের সাথে আমার হাতটা লেগে গেল। সরি। বেয়াদবের বাচ্চা, গালি দিলেন কেন? লুচ্চামি করতাছিস তো করতাছিস, তার উপর বড় গলা। দাঁড়া, দেখাচ্ছি মজা। বলে চিৎকার চেঁচামেচি করে মেয়েটা সেখানে অনেকগুলো মানুষের ভিড় জড়ো করলো। এদের মতো লুচ্চাদের জন্য আজ মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। আমি দেখি নাই, সরি বললাম তো। প্রথমে ইচ্ছা করে আমার সাথে লুচ্চামি করেছে, আর এখন আপনাদের দেখে সরি বলতেছে। আপনারাই বলেন এর কি করা যায়? তখন ভিড় থেকে একটা লোক বলে উঠলো, মারো শালা বদমাইশ বেটাকে। লোকটার কথা শুনতেই আমার কথায় কেউ কান না দিয়ে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। কারো ঘুষি আর কারো লাথি খেয়ে পড়ে গেলাম মাটিতে। সবাই মিলে আমাকে গণধোলাই দিল প্রায় 10 মিনিট। আমাকে আধমরা বানিয়ে সবাই চলে গেল। রক্তাক্ত অবস্থায় পড়ে রইলাম আমি মাঝ রাস্তায়। এদিকে মেয়েটার গাড়ি ঠিক হতেই সে চলে যায়। যতক্ষণ জ্ঞান ছিল আমার দেখলাম একটা বিশাল ট্রাক খুব দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসছে। শরীরে একটুও শক্তি নেই সেখান থেকে সরে যাওয়ার জন্য। মনে হচ্ছিল আমার সমস্ত শরীরে শক্ত
করে ধরে রেখেছে মৃত্যুর ফেরেশতা। কিছু সময়ের জন্য মনে করতে লাগলাম আমার অতীতটা, কলেজার সাথে কাটানোর দিনগুলোর কথা বড্ড বেশি মনে পড়তেছিল। ফ্ল্যাশব্যাক। বাড়িটা মাথায় তুলে নেবি নাকি তোরা দুজনে মিলে? কোথায় আর তুলে নিলাম, বাড়ির জায়গায় আছি। আচ্ছা, আমার পরিবার আর আমার পরিচয়টা একটু দিয়ে আসি চলেন। আমার বড় বোনের নাম নীলা, তার নাম অনুসারে আমার নাম রাখা হয় নিহান, আর আমার নাম অনুসারে আমার কলেজাটার নাম রাখা হয় নিহা। নীলা আপু আমার থেকে 8-10 বছরের বড়। এদিকে আমি আর নিহা যমজ, কেউ কারো ছোট বা বড় নয়। কেউ কখনো আমাকে ভাই বলে, আবার কখনো নাম ধরে ডাকে। আমিও কখনো তাকে আপু, আবার কখনো নাম ধরে ডাকি। কিন্তু যতদিন জেলে ছিলাম ততদিন তাকে কলিজা বলে ডেকেছিলাম। আমরা দুইটি ভাই বোনের সব দুঃখের ইতিহাসটা একমাত্র ওই জেলের 4 দেওয়ালে আর লোহার শিকলগুলোই জানে। অনেক হলো কথা, এখন ফিরি কল্পনা বা অতীতে। এই আপু, আজ স্কুলে যাবি না? না ভাই, যাবো না। কেন? তোকে বলবো না। তাহলে তোর কোনো জামাইকে বলবি পেতনি। ওই টিকটিকির নাতি। কি বললি? যা শুনলি তাই বললাম। গেতুনি জামাই। বাদুরের বউ। কুত্তা। এই তোরা কি শুরু করলি? দেখো আম্মু, তোমার ছেলে আমাকে কি সব বলছে। আমি জানি না বাপু, তুই তোর আব্বুর কাছে বলিস, উনি এখনই অফিসে যাওয়ার জন্য বের হবেন। আমার কথা শেষ না হতেই ব্যাগ হাতে নিয়ে আব্বু বের হলেন। নিয়ে আব্বুকে বলার আগে আমি বলে উঠলাম, দেখছো আব্বু, সামনের মাসে পরীক্ষা আর তোমার মেয়ে এখন স্কুল ফাঁকি দিচ্ছে। আম্মু, তোমার ছেলেকে সাবধান করে দাও। বাবা, ভালো কথা বলতেই হুমকি। এই পিতনিটা আমার বোন কেমনে হলো আম্মু? কুত্তা, তোরে তো আজ আমি খাইছি। আমাদের এসব কাণ্ড দেখে আব্বু বলে উঠলেন, নিহান, তুই নাস্তা করে স্কুলে চলে যা। নিহা আজ যাবে না। কিন্তু কেন? সকাল থেকে ওর খুব জ্বর উঠেছে। কি, আমাকে আগে বললে না কেন? বলে নিহার গালে এবং কপালে হাত দিলাম। ইমা, এত দেখছি জ্বরে গা পড়ে যাচ্ছে, ওষুধ খেয়েছিস কি? বাসায় ওষুধ ফুরিয়ে গেছে, আব্বু অফিস থেকে আসার সময় নিয়ে আসবে। আব্বু তো সেই রাতে ফিরবে, এতক্ষণ ওষুধ না খেয়ে তুই থাকবি কি করে? এদিকে আব্বুকে নাস্তার টেবিলে নাস্তা দিয়ে আম্মু হাসছিলেন আর বলছিলেন, এই তো একটু আগে দুজনের মাঝে কি তুমুল ঝগড়া হচ্ছিল। নিহার জ্বরের কথা শুনতেই সব শেষ হয়ে গেল। তাদের ভাই বোনের ভালোবাসা দেখলে মাঝে মাঝে আমার নিজেরও হিংসা লাগে। তোর আবার হিংসা লাগবে কেন? যে ভালোবাসা পাওয়ার কথা ছিল আমরা দুজনে, সেটা তাদের নিজের মধ্যে ভাগ করে নিয়েছে। দূর, কি যে বলো না। দেখবে ওরা আমাদেরও ভালোবাসবে বড় হলে। বোন তোর ওষুধের নামটা বল, আমি এখনই বাজার থেকে নিয়ে আসবো। তোর ক্লাসে লেট হয়ে যাবে তো। আরে ধুর, বাদ দে তো ক্লাস, তুই ওষুধের নাম বল। 1 মিনিট, আমি লিখে দিচ্ছি। আমি ওষুধের নামগুলো লিখে দিই, আর সাথে 100 টাকার একটা নোটও দিলাম। তুই টাকা কই পেলি? চিন্তা করিস না, এগুলো তোর পকেটের টাকা। মানে? সময় আসলে বলবো মানেটা কি। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আসি। তাড়াতাড়ি আসবি কিন্তু। বোনের রুম থেকে বেরিয়ে দেখি আব্বু চলে গেছেন। আম্মুকে বললাম, এখন আর আমি নাস্তা করতে পারবো না, টিফিন রেডি করতে 5 মিনিট পর এসে নিয়ে যাব আমি। বলে বাজারের উদ্দেশ্যে বের হলাম। সেখানে গিয়ে বোনের ওষুধগুলো কিনলাম। বোন 100 টাকা, অথচ ওষুধের দাম হলো 150 টাকা। আমার কাছে ছিল 50 টাকা টিফিনের জন্য, সেটা দিয়ে নিহার ওষুধ কিনে নিলাম। ওষুধ বাসায় দিয়ে 50 মিনিটে ক্লাসে পৌঁছালাম। 20 মিনিট লেট, তাই ক্লাস টিচারের কাছে শুনতে হলো 200টা লেকচার। এই প্রথম লেট করেছি, তাই মারেনি। স্কুল থেকে আসার পর ফ্রেশ হয়ে যখন মোবাইলটা হাতে নিলাম, চার্জ দেখে তো আমি একদম অবাক। সেই সকাল 9টায় চার্জে দিচ্ছি, এখন বিকাল 4টা। ফোনের চার্জ হয়েছে মাত্র 3 থেকে 5%-এ আসছে। ফোনটা গরম হয়ে আছে, তার মানে কেউ এটা ইউজ করছে সারা দিন। কি হতে পারে পেতনিটা ছাড়া? এক দৌড়ে চলে গেলাম নিহার রুমে। কি হইছে? তোর জামের মাথা, তুই আমার ফোনে কি করেছিস সারাদিন? কই কিছু না তো। আমার ফোন গরম হয়ে আছে, তুই সারাদিন ইউজ করেছিস বলে। আমার বই গেছে তোর ভাঙাচোরা ফোন হাতে নেওয়ার। আমার ফোন ভাঙা, দাঁড়া দেখাচ্ছি কার ফোন ভাঙা। বলেই বোনের ফোন হাতে নিয়ে হাতটা জানালার বাইরে নিলাম। এখান থেকে ফেলে দিলে দেখা যাবে কার ফোন ভাঙা আর কার ফোন ভালা। এই না না ভাই, এমনটা করিস না প্লিজ। আগে সত্য কথা বল। আসলে সারাদিন কারেন্ট ছিল না তো, এইদিকে আমার ফোনে ডাটা নাই, তাই তোর ফোনটা ইউজ করেছিলাম। কি করেছিস? তেমন কিছু না, ইউটিউবে ভিডিও দেখছিলাম আর ফেসবুকে কয়েকটা মেয়ের সাথে কথা বলেছি। আমার ফোনে তোর অ্যাকাউন্ট লগ ইন করতে কে বলেছে? আমার অ্যাকাউন্ট লগ ইন করিনি, তোর অ্যাকাউন্ট দিয়ে কথা বলেছি। নিশ্চিত তুই আমার জন্য বড়সড় কোনো বাস রেডি করেছিস? আচ্ছা, কার সাথে কথা বলেছিস? বেশি না, মাত্র 10টা মেয়েকে টেক্সট দিয়েছি। কি টেক্সট দিছিস? আই লাভ ইউ বলে। নিহার কথা শুনতেই আমার চোখ দুটো বড় হয়ে গেল। কুত্তি পেতনি, এটা তুই কি করলি? আমি তোর জন্য ক্লাস মিস দিয়ে ওষুধ এনে দিলাম, আর তুই কি না আমাকে এত বড় বাস দিলি? আরে আমার ভাই তো দেখি উল্টো বুঝলো।
আমি তো তোকে বাস দিইনি, তোর কাজটা সোজা করে দিলাম। তুই যে ভিতর ডিম, একটা মেয়েকে প্রপোজ করতে পারলি না এখনো। আচ্ছা, কাদের টেক্সট দিয়েছিস? আমার সবগুলা বান্ধবীদের। তুই একটা পেতনি, আর টেক্সট দিয়েছিস আরো বড় পেতনিদের। আমাকে পেতনি বলেছিস, আমার বান্ধবীদের বলবি না। বলবো তুই কি করবি? পেতনির সাথে বিয়া দিমো। আর তোরে পাশের বাসার মটকার সাথে দিমো। 1 মিনিট দ্বারা মজা দেখেছি তোরে। 1 নয় 10 মিনিট দাঁড়ামো। কি করবি তুই? এই দেখ কি করি। বলে বিছানা থেকে উঠে দিল আমার চুল ধরে টান। এবার বলবি আর পেতনি? নিহা, লাগছে, আমার ছাড় বলছি। ভালো হবে না কিন্তু, বলে দিলাম। ভালো হবে না, খারাপ হবে সেটা পরে দেখা যাবে। বুঝেছি, এইভাবে কাজ হবে না। আম্মু বলে জোরে একটা চিৎকার দিলাম। সারা বাড়ির দেওয়াল ছুঁয়ে রান্নাঘরে আম্মুর কানে শব্দটা গেল। আবার ঝগড়া শুরু করে দিছে মনে হয়। না, আর পারি না এদের নিয়ে। আজ একটা ব্যবস্থা করতেই হবে এদের। বলতে বলতে রান্নাঘর থেকে আম্মু রুমে আসলেন। ততক্ষণে দুজনের চুল ধরে টানাটানি করা শুরু করে দিছি। আম্মু সে ধমক দিতেই আমি ছেড়ে দিলাম নিহাকে। এসব কি শুরু করেছিস তোরা? আমি নয়, তোমার শুরু করছো। বাঁদরের বাচ্চা, চুপ থাক। আম্মু, আমার খুব মাথা ব্যথা করছে। দেখো, তোমার ছেলে আমার সব চুল ছিঁড়ে ফেলছে। ওর সাথে লাগতে কে বলছে? আমি লাগি নাই, ওই আমার সাথে লাগছে। না আম্মু, ও মিথ্যা বলতেছে, আমি লাগি নাই। তুই মিথ্যা বলছিস। এসব কিছু আমি জানি না। আজ তোদের আব্বু বাসায় আসলে আমি সব বলবো। বলে আম্মু চোখ রাঙিয়ে চলে গেলেন। দেখে নিব তোকে। আমিও দেখে নিব। এই ফিতার এই পাশে আসলে খবর আছে বলে ঘরে মাঝখানে একটা ফিতা দিয়ে 2 অংশ করলাম। বাইরে কেমনে যাব এই ফিতার ওপাশে না গেলে? সেটা আমি জানি নাকি। ওয়েট, দেখাচ্ছি মজা। তখন তো বয়স তেমন ছিল না। দুজনের প্রায় 14 থেকে 15 হবে। দুজন এক রুমে থাকি। বিছানা 2টা, ওয়াশরুমে একটা, পড়ার টেবিল একটা, আর কাপড় রাখার ক্যাবিনেটও একটা। বলতে গেলে দুজনের ঘুমানোর স্থান আলাদা, আর সবকিছু ছিল এক জায়গায়। কিন্তু আজকের ঝগড়ার কারণে রুমটা 2 ভাগ হয়ে গেল। এখন বাকিগুলা ভাগ হবে মনে হয়। মজার বিষয়, রুম থেকে বের হওয়ার দরজা আমার অংশে হলেও ওয়াশরুম নিহার অংশে পড়েছে। একটু পর টেবিল থেকে অনেকগুলো বই এনে নিহা আমার বিছানার উপর ফেলে দিয়ে বলল, নিজের বই নিজে সামাল দে এবার। ওকে, আমিও দেখাচ্ছি কিছু। বলে আমার অংশে থাকা ক্যাবিনেট খুলে নিহার সকল কাপড় বের করে তার অংশের ফ্লোরে ফেলে দিয়ে বললাম, নিজের কাপড় নিজে সামলা। কুত্তা, কি করলি? আমার নতুন জামা ফুলরে ফেলে দিলি? তো তুই কি করেছিস শুনি? তুই যে আমার এতগুলা নতুন বই এত জোরে ফেলে দিলি, না জানি কত বই ছিঁড়ে গেছে। তাই করস না কেন? কিন্তু এই ফিতার এই পারে আসলে খবর আছে। কিসের ফিতা? আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোর অংশে তুই থাকবি, আমার অংশে আমি। ওকে, ওয়াশরুমের চাবিটা কিন্তু আমার হাতে। রাতে দেখব তুই কি করস। তোর মতো খাবিস না আমি। আমি যে রাতে বারবার ওয়াশরুমে যাবো, আমার তো চিন্তা হচ্ছে এখন থেকে তুই কেমনে বের হবি। এভাবে বলে নিহা ফিতার কাছে আসলো। তারপর ফিতাটা একটু সরিয়ে দিয়ে দরজার কাছে নিল। এখন পারবো তো বের হতে? আমি সরিয়ে নিলে তো আর পারবি না। ওইটা 1 মিনিট। ফিতাটা একটু সরিয়ে দিলে তুই ওয়াশরুমে যেতে পারবি, আর আমি বাইরে। মানলাম, কিন্তু তোর মতো একটা পেতনির সাথে থাকতে হলে একটু চুক্তি বানাতে হবে। রাতে বানাবো। বিকালে ছাদে বসেছিলাম, তখন নিহা আসলো। এই শুন, হুম। একটু বাজারে যেতে পারবি? আমার খেয়ে কোনো কাজ নাই মনে হয়। ধ্যাত, তোরে বলার চেয়ে গলির একটা কুত্তারে বললে অনেক ভালো হতো। যা গিয়ে তোর জামাই গালির কুত্তাকে বল। আমি কিন্তু এখন ঝগড়া করতে চাই না। আমি কি বলেছি তোরে আমার সাথে কথা বলতে এখানে? আল্লাহ, কেন যে পাগলটার সাথে কথা বলতে গেলাম। ওয়েট, এখন একটু বাস্তবে ফিরে চলেন। কোথায় আছি এখন একটু জানাই আপনাদের। আসলে আমি হসপিটালে কোনো এক বেডে পড়ে আছি। আরে মরি নাই, মরার আগে কে যেন সেখান থেকে আমাকে সরিয়ে দিয়েছিল। তারপর এখানে এনে ভর্তি করেছে। এখনো আমি অজ্ঞান অবস্থায় আছি। আচ্ছা তাহলে চলুন না, দেখে আসি আমার কলিজা কোথায় কি করছে এখন। আব্বুর সাথে রাগ করে নিহা দরজা লাগিয়ে ফ্লোরে বসে কাঁদছিল আর বলছিল, ভাই, কেন দিলি এমন কসম? আজ তোর জন্য আমি না পারি কিছু সইতে, আর না পারি কিছু বলতে। সত্যি বলতে ভাই, তুই যদি না আসিস আমার বিয়েতে আমি বিষ খেয়ে ফেলবো। বরযাত্রী আসার 1 ঘন্টা আগেই সবাই এসে নিহাকে বধূ বেশে সাজালো। নিহা আসলে বিষের শিশি বেঁধে রাখছে। কবুল বলার পর সামনে ভাইকে না দেখতে পেলে এক ঢোকে সব গিলে নিবে। সবাই যেখানে ব্যস্ত আনন্দে, সেখানে নিহা ব্যস্ত কল্পনা তার অতীত নিয়ে, যেখানে কেটেছিল তার কলিজার সাথে দিনগুলো। আগে আমি জবানে ছিল নিহান, আর এখন থেকে কল্পনার শেষ অবধি আমি জবানে থাকবে নিহা। আল্লাহ, কেন যে এই পাগলিটার সাথে কথা বলতে গেলাম। বলে নিহানের সাথে একটু দূরে এসে দাঁড়ালাম।
মন খুলে ভাইকে দেখতে পারছি না, কথাটা বললে অবশ্য নাও করবে না, কিন্তু বোন হয়ে এমন একটা কথা কেমনে বলি তাকে। এদিকে আজকে স্কুলও গেলাম না, যদি যেতাম তাহলে না হয় ফার্মেসি থেকে একটা নিয়ে আসতাম। ধ্যাত, ভালোই লাগে না, একবার লজ্জা ভেঙে বলেই ফেলি। সে তো দূরের কেউ না, আমারই আপন ভাই। এসব ভাবতে ভাবতে নিহান বলে ডাক দিই। ওই দিকে তাকিয়ে দেখি সে দেওয়ালের পিছনে লুকিয়ে আছে। তার লুকানো দেখে আমি নিচের দিকে তাকালাম, সেখানে তাকাতেই তো অবাক, পাশের বাসার মোটু ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই বলে উঠল, এসব কাগজ দিয়ে ডিল মেরে কি বোঝাতে চাও? যা বলার ডাইরেক্ট বলতে পারো। কি? আমি কই মারলাম ডিল আপনাকে? ভাব নিয়েন না, আপনার মতো অনেক মেয়ে আমাদের লাইনে পড়ে আছে, সো যা বলার সোজাসুজি বলবেন। বলে আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছেলেটা সেখান থেকে চলে গেল। এমনিতেই শরীর খারাপ, তারপর সেই ব্যাটার কথা শুনে মাথাটা গরম হয়ে গেল। আমি জানি এই কাজটা কে করেছে, তাই কিছু না বলে সোজা নিহানের কাছে গেলাম। সে দাঁড়াতেই ঠাস করে একটা চর বসিয়ে দিলাম তার গালে। রাস্তার ছেলেদের কাছে নিজের বোনকে বেইজ্জত করে খুশি কি? তাই বলে এইভাবে একটা ছেলের কাছে আমাকে অপমানিত করলি? বলেই রাখতে রাখতে সেখান থেকে চলে এলাম। খাবার টেবিলেও দুজনের দূরত্ব বেড়ে গেল। মন খারাপ করে দুজন খাবার নিয়ে ব্যস্ত। তখন সবার নীরবতা ভেঙে আব্বু বলে উঠলেন, আগামী সপ্তাহ থেকে নিহান এখানে থাকবি না। কথাটা শুনতেই আমার হাত থেকে ভাতের লোকমা পড়ে গেল। তোর আম্মুর কাছ থেকে আমি সব শুনেছি। তোরা সারাদিন ঝগড়া করস, তাই তোদের আলাদা করে দেবো। নিহা বাড়িতে থেকে পড়ালেখা করবে আর তুই মেসে থাকবি। আব্বুর কথায় যতটা না অবাক হয়েছিলাম, আমি তার চেয়ে বেশি অবাক হয়ে গিয়েছিলাম নিহানের এই কথাটার শব্দ শুনে। আসলে সে কি পারবে থাকতে ওখানে? তাকে রাগের মাথায় বলছে এসব? রাগের মাথায় বলুক আর স্বাভাবিকভাবেই বলুক, সে যদি পারে আমাকে ছাড়া থাকতে, আমি বড্ড পারবো তাকে ছাড়া থাকতে। এসব ভাবতে ভাবতে খাওয়া শেষ হয়ে গেল। রাতে আর কোনো কথা হয়নি। সে তার মতো করে, আমি আমার মতো করে ঘুমিয়ে পড়লাম বিছানায়। রাত তখন 1:30। আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলাম। হয়েছেটা কি আসলে আপনারা একটু একটু বুঝতেছেন তো? এই যে মেয়েদের মাসিক হয়, তাই হয়েছে। এটার ব্যথা কী রকম তা একজন মেয়েই ভালো করে জানে। সারা রাত ঘুমানো যায় না ঠিক মতো করে ব্যথার কারণে। হ্যাঁ, এটাই হয়েছিল আমার সাথে। মনে হচ্ছিল যেন পেটের প্রত্যেকটা রগ এক একটা জায়গায় এসে জমা হয়ে আছে। না পারছি চিৎকার করে কান্না করতে, আর না পারছি সইতে। ভাইয়ের মুখে এমন কথা শুনে নিজের মুখটা চেপে ধরলাম, যাতে সে আমার কান্নার আওয়াজ শুনতে না পায়। হয়তো ভাই আমার উপর একটু বেশি অভিমান করেছে, তাই আমার কান্নার শব্দ শুনে সে আমার পাশে এসে আমাকে জিজ্ঞেস করলো না, জানতেও চাইলো না আমি কেন কান্না করছি। অসহ্য ব্যথা নিয়ে কোনো রকমে রাতটা কাটালাম। পরদিন স্কুলে যেতেই আমার সব বান্ধবী আমার কাছে বিচার দিতে লাগলো। ওই, তোর ভাই এত বেয়াদব কেন? আমাকে জানিস কি বলেছে মেসেঞ্জারে? আমাকে তো ডাইরেক্ট প্রপোজ করে ফেলেছে। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। ভাই আর আমি যেহেতু একই ক্লাসে পড়ি, তাই সময় লাগলো না খবরটা ভাইয়ের কাছে যেতে। ক্লাসের সবাই জেনে গেছে যে আমার ভাই একসাথে 10টা মেয়েকে প্রপোজ করেছে। কাল থেকে আমার সাথে কথা বলছিস না, তার মজা পাবি এখন। কি রে, কিছু বল। ঠিক হবে কি? ঠিক বেঠিক জানি না, আজ ছুটির পর গিয়ে বিচার দিব। এর আগে একবার জিজ্ঞাসা করিনি তোর ভাইকে সে কেন এমন করলো? আর লাগবে না জিজ্ঞেস করা, তোরা বরং আব্বুকে বলবি। আমি বললে আব্বু কখনো বিশ্বাস করবেন না। না, আমি তোকে একবার জিজ্ঞাসা করবই। কালকে ওইটা কি ছিল? কোনটা? মেসেঞ্জারে। ওহ সরি, জানি না কাল আমার কি হয়েছিল, সবাইকে হঠাৎ এরকম একটা টেক্সট দিয়ে দিলাম। আমি বিশ্বাস করি না। কালকে যে টেক্সটটা তুই করে দিয়েছিলি, কেন? সে অনেক কথা, তুই বুঝবি না। সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমরা তো সিদ্ধান্ত নিয়েছি তোমার বাসায় বিচার দিব বলে। নেহা কিছু বলে নাই কি? এটা তো তারই প্ল্যান। আচ্ছা সমস্যা নেই, বিচার দিতে চাইলে দিতেও পারো। আর হ্যাঁ মিস নিহাত, আপনি আজ থেকে ভুলে যাবেন যে এখানে আপনার একটা ভাই আছে। স্কুল ছুটির পর যখন সব বান্ধবী বললো আমার বাসায় যাবে, আমার বাসায় যেতে পারিস, সমস্যা নেই, কিন্তু ভাইয়ের বিরুদ্ধে বিচার দিতে পারবি না। কেন? কারণ ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি দুষ্টামি করে ভাইকে ফাঁসানোর জন্য এসব করেছিলাম। তাই বলে আমাদের ট্যাক্স দিলে? আমি জানতাম নিহান এমন করতে পারে না। কেন? খোঁজ নিয়ে দেখিস, তোর ভাইকে স্কুলের 4 থেকে 5টা মেয়ে প্রপোজ করেছে, এদের মধ্যে আমিও একজন। কি বলছিস এসব? ঠিকই বলছি। আমি যখন প্রপোজ করেছিলাম তখন সে অ্যাকসেপ্ট করে নাই। কেন? শুধু তোর জন্য। মানে? তার মতে সে যা করে তুই তা করস। করি তো। এখন যদি সে প্রেম করে তুইও করবি। তুই ভুলবশত কোনো ছেলের পাল্লায় পড়ে গেলে সে তখন বাধা দিতে পারবে না। তখন তুই বলবি, ভাইয়া তুমি প্রেম করতে পারলে আমি পারবো না কেন? তাই? তোদের ভাই বোনের ভালোবাসা দেখলে আমাদের বড্ড হিংসে হয় রে।
তোর ভাই সব ছাড়তে পারে তোর জন্য। আর জানোস আমাকে কি বলে? তাকে নাকি কোনো মেয়ে পাত্তা দেয় না। মেয়েরা যাতে তাকে পাত্তা না দেয় তার জন্য তাই প্রতিদিন সাধারণভাবে আসে, একটু স্টাইল করলে সারা স্কুলের মেয়েরা ফিদা হয়ে যেত। এসব কথা বলতে বলতে আমার স্কুলের গেটের কাছে চলে গেলাম, কিন্তু গেট পার হয়ে দেখি আজ গেট ভাইয়াটা আমার এখানে দাঁড়িয়ে নেই, চলে গেছে আমাকে রেখে। তোর ভাই কই গেল? অভিমান করছে আমার উপরে। আজ একা যেতে হবে তাহলে? আচ্ছা তোরা তাহলে যা, আমি দেখি রিক্সা পাই কিনা। ওকে বাই। সবাই চলে যাওয়ার পর আমি সেখানে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম, তখন আমার পাশে এসে দাঁড়ালো ভাই। কোথায় ছিলে এতক্ষণ? হেড স্যারের কাছ থেকে টিসি নিয়ে এলাম। ভালো। আগামী সপ্তাহে আমি নতুন স্কুলে ভর্তি হবো। আমি আর কোনো কথা বললাম না। একটা রিক্সা আসতেই ভাই উঠে পড়লো, আমি উঠলাম। কিছু দূর যাওয়ার পর একটা ফার্মেসির সামনে থামতে বললাম। কি করবি? একটা কাজ আছে। আচ্ছা বল, আমি নিয়ে আসি, কি লাগবে? না লাগবে না বলে রিক্সা থেকে নেমে ফার্মেসিতে গিয়ে একটা প্যাড নিলাম। ভাই রিক্সায় বসে দেখতেছে আর হয়তো ভাবতেছে কালকে রাতে আমি এজন্যই কান্না করেছিলাম। আমার ধারণাটা ভুল হলো না? রিক্সাতে উঠতেই ভাই বলে উঠলো, কাল রাতে বুঝি তুই এজন্যই কাঁদছিলি? তাহলে আমাকে বল, বিকেলে বললি না কেন? কিভাবে বলবো তোকে, আর কেনই বা বলবো? হ্যাঁ, তুই আমাকে বলবি কেন? আমি তোর কে হই? তুই তোর রাগ নিয়েছিলি, এখনো আছোস। আমি তো তোর কেউই না। আচ্ছা তুই আমার কেউ না, তাহলে কেন তোর বান্ধবীদের বাধা দিলি বাসায় বিচার নিয়ে আসতে? দোষটা আমার ছিল, আমার দোষের কারণে অন্য কেউ কেন শাস্তি পাবে? আর তুই কেন ঐশের প্রপোজাল রিজেক্ট করলি? তুই কেন জানলি? বলে আমার দিকে অবাক হয়ে তাকালো। সে আমাকে সবকিছু বলেছে। আমার ভালো লাগে না তাই? আমার জন্য তুই এমনটা করেছিস? আমার বইয়েই গেছে একটা পেতনির জন্য এসব করতে। কাকে পেতনি বললি? যাকে বলা তাকেই বলছি পেতনি। খুব সাজে গেছে বুঝি রাস্তার মাঝখানে হাজার হাজার মানুষের ভিড়ে কেলানি খাওয়ার। কেলানি শুধু তুই নয়, আমিও দিতে পারি। কিছুটা মিটমিট হয়ে গেলে ওখানে, কিন্তু বাসে যাওয়ার পর সেই একই অবস্থা। ভাই যেন আমাকে চিনেই না, বারবার এড়িয়ে যায় আমাকে। সে তার মতো আর আমি আমার মতন করে কেটে গেল 4 দিন। আগের মতো ভাই বিকেলে হলে সাথে যায় না, বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। বিশাল বড় এই বাড়িতে আমি হয়ে গেলাম বড্ড একা। আব্বু সারাদিন অফিসে থাকে, আমু তো তার কাজে। তাই ভাইয়ের সাথে কথা না বলে যেন আমার দিনই কাটছে না। সারাদিন তো আর ফোন টিপে সময় যায় না। বিকেল হলে সাদে বসে থাকি, আর রাত হলে পড়ার টেবিলে। 6 দিন পর রাতে ভাই আর কাপড় প্যাক করছিল, দেখে বুঝতে পারলাম সে কালকেই চলে যাবে। তুই কি সত্যি সত্যি চলে যাবি? আমার কথা একবারও ভাবলি না? তোর কথা আবার কি ভাবতে হয়? তুই চলে গেলে কি হবে আমার খেলার সাথে? তোর জামাই হবে। কুত্তা, আমি ফাজলামি করছি না তোর সাথে, বল। আমিও ফাজলামি করছি না। এটা কি করে শেষ কথা? রে, এটাই শেষ কথা। কাল খুব ভোরে উঠে চলে যাব, তোর সাথে দেখা নাও হতে পারে। আর বলে কাপড় প্যাক করতে লাগলো ভাই। আর এদিকে যেন আমার চোখের জল আটকে রাখতে পারলাম না আমি। বরযাত্রী চলে আসছে। ভাই এসেছে কি? তোর আব্বু সারা শহর খুঁজেছেন মানুষ দিয়ে, কিন্তু কোথাও পায়নি তাকে। আমি জানি না, ভাইকে না পেলে যা বলেছি তাই করব। মা আমার, এমন করিস না প্লিজ, বোঝার চেষ্টা কর মা তুই। এর পিছনে রয়েছে অনেক বড় একটা ঘটনা। কেন আমার বোন আমার জন্য পাগল, আর কেনই বা আমার পরিবার আমাকে খুনি বলছে, সব কিছু বুঝতে পারবেন সামনে গেলে। এবার চলুন না আমার কাছে একটু যাই। মানে আমি কোথায় কি করছি এখন একটু জানিয়ে দিই। হসপিটালে বেডে জ্ঞান ফিরতেই দেখলাম একজন নার্স আমার সিলাইন খুলে দিল আর বলল, এখন পুরোপুরি সুস্থ, আপনি চাইলে যেতে পারেন। আমার বিল কত এসছে? সব মিলিয়ে 4,000। এখন তো আমার কাছে এত 1 টাকাও নাই। আপনার বিলটা দেওয়া হয়ে গিয়েছে। কে দিল? ডক্টর ঐশী। ঐশী? সে এখন কোথায়? 3য় ফ্লোরে কেবিন নম্বর 105-এ একটা অপারেশন করতেছেন। ধন্যবাদ বলে সেখান থেকে বেরিয়ে 105 নাম্বার কেবিনে গেলাম। কেবিনের জানালার কাছ দিয়ে দেখতে পেলাম 3 জন পুরুষ ডাক্তার আর একজন মেয়ে ডাক্তার চিকিৎসা করছেন। হয়তো এই মেয়েটাই ঐশী, কিন্তু কার চিকিৎসা হচ্ছে এখানে? একটু সামনে যেতেই মুখটা দেখে অবাক হয়ে গেলাম আমি। আমার কলিজা বধূ বেশে চোখ বন্ধ করে শুয়ে আছে বেডে। ডাক্তাররা তার মুখে একটা ওয়াশ করার মেশিন লাগিয়ে ভিতর থেকে বিষ বের করছিল। তখন চোখ পড়লো পাশে একটা বেঞ্চের দিকে, ওখানে বসে আছেন আমার আম্মু। আমি তাড়াতাড়ি গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু কি হয়েছে বোনের? আম্মু আমার কথা শুনে মুখে তুলে কাঁদতে লাগলো, বলতে লাগলেন, বাবা তোর বোন বিষ পান করেছে। আম্মুর কথা শুনতেই 2 পা পিছনে চলে গেলাম। আরে না, চলে যায়নি, কেউ একজন ধাক্কা দিয়েছে আমাকে। ঘুরে তাকাতেই ঠাস করে একটা চড় মারলো নীলা আপু। এবার খুশি তো? আমি কোনো কথা বললাম না, বলবোই বাকি, কিছুই মাথায় আসছে না। তোর জন্যই আজ আমার বোন বদবেশে মৃত্যু শয্যায় আছে।
আপু, বোন শুধু তোমার একার নয়, নিহা আমারও বোন। আর হ্যাঁ, সবাই কান খুলে শুনে রাখো, নিহা এই পরিবারের সদস্য, এর আগে সে আমার বোন। নীলা আপু, এই লুচ্চা বেটা এখানে কি করছে? বলতে বলতে অপারেশন থিয়েটার থেকে বের হলো ঐশী। ঐশী, মুখ সামলে কথা বলো। কাকে তুমি কি বলছো? যাকে যা বলা উচিত তাকেই তা বলছে। আন্টি আপনি যান নিহারের কাছে, সে এখন সুস্থ আছে, বলে ঐশী তার মুখের মাস্কটা খুলল। ঐশীকে দেখতেই আমি একদম অবাক হয়ে, আরে এই তো সেই মেয়ে যে আমাকে রাস্তায় মানুষদের দিয়ে গণধুলাই দিয়েছিল। নীলা আপু আর আম্মু কেবিনে যেতেই ঐশী বলে উঠল, এখানে কি চাস? তুমি কি আমাকে চিনতে পারছো? খুব ভালো করে চিনি। আমার ভিতরে একটু হলেও মানবতা আছে, তার কারণে রাস্তায় একটা লুইচ্চাকে হসপিটালে নিয়ে এসে তার চিকিৎসা করিয়েছি। মিস ঐশী আমাকে এখনো চিনতে পারেন নাই আপনি? যদি চিনতেন আজকে এমন চিন দেখতে হতো না। কে আপনি? আর আমার নামটাই বা কেমনে জানলেন? সেটা না হয় আপনার প্রেজেন্ট নিহাকেই জিজ্ঞেস করিয়েন, সব জানতে পারবেন। বলে সেখান থেকে একটু দূরে এগিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম, অপেক্ষায় আছি। আম্মু আর আপু বের হলে আমি ভিতরে যাব, এক নজর আমার কলিজাটাকে কাছ থেকে দেখার জন্য। তখন আব্বু আসলেন, সাথে একটা ছেলে, হয়তো এটাই আমার কলিজার স্বামী হবে। আব্বু আমার দিকে একবার তাকালেন, তারপর কি মনে করে চলে গেলেন নিহার কেবিনে। আমি দুই হাত হাঁটুতে ভরে দিয়ে মাথা নিচু করে বসে আছি, চোখের পানি পড়তেছে, কোনো বাধা নামে নেই। কিছুক্ষণ পর সবাই বোনের কেবিন থেকে বেরিয়ে আসলো, কারণ তার জ্ঞান ফেরেনি এখনো, ডাক্তার ডিস্টার্ব না করতে বলেছে। সবাই এসে বলল আমার পাশের সিটগুলো জুড়ে এদিকে। একটু পরেই নিহাকে নিয়ে অন্য কেবিনে গেল। সবার নীরবতা ভেঙে আব্বু বলে উঠলেন, তুই কেন? আসলে আমাদের জীবনে এমন একটা কালবৈশাখী ঝড় হয়ে। প্লিজ বাবা, তুই চলে যা। চলে যাব, আর আসবই না তো তোমাদের সামনে। এর আগে আমি একটিবার নিহার সাথে দেখা করতে চাই। আম্মু, এই লোকটাকে আর সে কেনই বা নিহার সাথে দেখা করতে চাচ্ছে? আমাদের আম্মুকে থামিয়ে দিয়ে আব্বু বললেন, আমাদের দূরের একজন আত্মীয় হয় ছেলেটা। বাবার মুখে এমন একটা কথা শুনে আজ মনে হচ্ছে সত্যি সত্যি আমি মারা গেছি। এই পৃথিবীতে কেউ রইল না আমার আপন বলতে। তাই বলে কথাটা শেষ করার আগেই ঐশী বলে উঠল, ভাইয়া, এই সেই বেয়াদব যে আমার সাথে রাস্তার মাঝখানে বেয়াদবি করেছিল। এত বড় বেয়াদব এখানে কি করে দাঁড়িয়ে আছে? না জেনে মানুষের সম্পর্কে খারাপ কিছু বলবেন না। মেয়েদের রাস্তাঘাটে যে ডিস্টার্ব করে সে কেমন মানুষ আমার খুব ভালো করে জানা আছে। এসব কি শুনছি আমি? শুনবেই বা কেন? সে তো 10 বছর পরিবারের সাথে নয়, গুন্ডা লুচ্চা বদমাইশের সাথে কাটিয়েছে, তাই না? ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। আর কত অপমান মুখ বুঝে সহ্য করব, তাই শেষমেশ সিদ্ধান্ত নিলাম চলে যাওয়ার জন্য। কিন্তু এর আগে আমি নিহার সাথে দেখা করে যাব একবার। আমার প্রস্তাবে সবাই রাজি। 20 মিনিট টাইম দেওয়া হলো মন ইচ্ছা মতো নিহাকে দেখে সারা জীবনের জন্য তার জীবন থেকে চলে যেতে। আমিও মেনে নিলাম তাদের অফারটা। এদিকে ঐশী আর শুভ একদম অবাক, আমার মতো অচেনা অচেনা একটা ছেলে কিনা নিহাকে দেখবে, তাও একা গিয়ে। তারা এইটা ভাবছিল, আর আমি চলে গেলাম বোনের কেবিনে। সেখানে তার সিটের পাশে বসে রইলাম। মনে পড়ে গেল সেই দিনের কথা। ওই দিনও আমি এভাবেই তাকে ঘুমে রেখে বিদায় দিয়েছিলাম। আর আজ বিদায় নিব আজীবনের জন্য। আর আসবো না তার লাইফে, আমি থাকবো না নিহার লাইফে। নিহার নামের কলিজার ভাইটা। ফ্ল্যাশব্যাক। আমরা গরিব ছিলাম না, আমরা ধনীও ছিলাম না। যে টাকা বেতন পেতেন আব্বু, সে টাকা দিয়ে আমার আর বোনের পড়ালেখার খরচ প্লাস সংসারের খরচ চলতো না। এদিকে আম্মু অনেকদিন ধরে অসুস্থ, তার চিকিৎসার জন্য গ্রামের বাড়িতে আমাদের যেটুকু জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছেন আব্বু। এখন সম্পদ বলতে এই বাড়িটা আর ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই, সব শূন্য। ব্যাংক ব্যালেন্স সবই হতো যদি আব্বু অন্যান্য সরকারি চাকরি অফিসারের মতো টেবিলের নিচ দিয়ে টাকা নিতেন। সত্যতার কারণে তিনি সেটা করেন না। মাসের শেষে আব্বুর বেতন 20,000 টাকা, সংসারের খরচ 10,000 টাকা হলেও বাকি 10,000 টাকা দিয়ে চলে না আমার 2 ভাই বোনের পড়ালেখার খরচ। কথায় আছে না, যত ভালো স্কুল তত খরচ বেশি। তাই কোনো মাসে 12,000 টাকা দিয়ে খরচ বাকি পড়ে যায় স্কুলের। তাই একদিন রাতে আব্বু আমাকে তার রুমে ডাকলেন। আব্বু কিছু বলবেন কি? বাবা, অনেক কিছু বলার ছিল। জি বলেন। আমার বয়স হয়েছে, কয়েকদিন পরে আমি অবসর নিতে হবে হয়তো। জি। গ্রামের বাড়িতে যা সম্পদ ছিল সবই তো বিক্রি করে দিয়েছি। ব্যাংক ব্যালেন্স এখন শূন্য বাবা। আমি ভাবতেছি সামনের দিনগুলো কিভাবে কাটাবো। এটা নিয়ে চিন্তা করবেন না আপনি, আমি মাধ্যমিক পরীক্ষাটা শেষ করেই কোনো না কোনো কাজ শুরু করে দিব। কিন্তু এখন যে তোমাদের দুজনকে একসাথে পড়ানো আর আমার পক্ষে সম্ভব না। আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। ঢাকায় আমার একটা বন্ধু আছে, তার নিজস্ব একটা বড় হোটেল। আমি বলি কি, তুই ওখানে চলে যা, হোটেলে কাজ করে যা পাবি আমাদের দেওয়ার দরকার নেই। তুই এখানে ভালো দেখে একটা স্কুলে ভর্তি হবি আর তোর নিজের পড়ার খরচ নিজেই চালাবি।
খারাপ বলেন নাই আব্বু, এটা করলে খুব ভালো হবে। তুই না চাইলে নাই, আমি জোর করব না তোকে। না আব্বু, আমি পারবো, আপনি শুধু বলেন কবে যেতে হবে আমাকে। সেটা না হয় পরে বলবো না একবার। তাহলে এখন আসি আব্বু। সেদিন থেকে বোনকে না চাইতেও দূরে ঠেলে দিলাম বারবার। সে জানে না আসলে আমি ওখানে পড়তে নয়, কাজে যাচ্ছি। জানলে কখনো যেতে দিবে না আমাকে। তারপর কিভাবে কি ঘটেছিল আপনারা জানেন। এখন আসেন সেই রাতের ঘটনায়, যেখানে নিহা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। এটা শুনে আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। ভোর 6টার দিকে তার পাশে বসে তার দিকে তাকিয়ে এসব কথা ভাবছিলাম। আমুর ডাকে হুঁশ ফিরল। কিরে বাবা, ট্রেনের তো সময় হয়ে গেল। 1 মিনিট, আসতেছে আম্মু। তাড়াতাড়ি আয়। বাইরে কলেজা, আর কবে দেখা হবে জানি না। ভালো থাকিস বোন, বলে নিহার কপালে একটা চুমা দিলাম। চোখের জল বেরিয়ে আসার আগেই সেখান থেকে উঠে এক হাত দিয়ে মুছে নিলাম। দিন যায় রাত যায়, দেখতে দেখতে 6 মাস কেটে গেল। ছুটি নিয়ে সেদিন বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। ছুটি বেশ দিনের ছিল না, মাত্র 15 দিনের। বোনের জন্য একটা ড্রেস, আম্মু আর আপুর জন্য 2টা শাড়ি, আব্বু আর দুলাভাইয়ের জন্য একটা লুঙ্গি একটা গেঞ্জি, আর পিচ্ছি অনেকের জন্য নিলাম শার্ট প্যান্ট আর একজোড়া জুতো। সিলেট রেল স্টেশনে আসার পর ভাবলাম বোনের জন্য কম হয়ে গেছে, আরো কিছু কিনতে হবে। তাই তার জন্য আরেকটা ভালো দেখে ঘড়ি কিনলাম। বাড়িতে এখনো কাউকে জানায়নি সারপ্রাইজ দিব বলে। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে এলো। আব্বু এখনো অফিস থেকে ফিরেন নাই, তাই আম্মু তার কাজে ব্যস্ত, আর বোন তার রুমে মনে হয়। আমি আস্তে আস্তে চুপি চুপি প্রথমে বোনের রুমে গেলাম। জানালার ফাঁক দিয়ে দেখলাম বোন আমার বইয়ের জগতে হারিয়ে গেছে। হাতে সব জিনিসপত্র সেখানে রেখে আমি চুপি চুপি বোনের রুমে ঢুকলাম। বোন আমার উপস্থিতি টের পাওয়ার আগেই আমি পিছন থেকে গিয়ে 2 হাত দিয়ে তার চোখ চেপে ধরলাম। কে? আমি। অনিক? আমি। দোলা ভাই? আমি। ধ্যাত, ভাল লাগে না। কে? মাত্র 6 মাসে ভুলে গেলি? কুত্তা ছাড় বলছি। ওরে কুত্তি, আমি কুত্তা নয়, তোর ভাই। বলে নেহাকে ছেড়ে দিলাম। নেহাকে ছাড়তেই আমার উপর আক্রমণ করে বসলো। কুত্তা, পেতনির জামাই, অমানুষ, কচ্ছপ, গরু, হাঙ্গর। বলতে বলতে আমার বুকে কিল ঘুষি দিতে লাগলো। ওরে থাম থাম এবার। এতদিনে একবারও আমার কথা মনে পড়ে নাই। বড্ড বেশি মনে পড়েছিল রে। তাহলে কত টেক্সট দিছি, কত কল দিছি, একবারও রিপ্লাই দিলি না কেন? সময় পাইনি। এখানে এত পড়ার চাপ, জানলে আমি যেতাম না। মিথ্যা বললাম, আসলে ওইখানে পড়ার নয়, কাজের চাপ বেশি। মিথ্যা বলিস না কুত্তা, আমি সব জানি। ওইখানে যে পড়ার নয়, কাজের চাপ বেশি। কিন্তু ঠিকই তো, আব্বু আমার সাথে সময় করে কল দিয়ে কথা বলিস, আমার সাথে বললি না কেন? কলেজা শোন, তোর সাথে কথা বলে নাই, এই জন্য তোর সাথে কথা বলে মন চাইবে তোর পাশে বসে আড্ডা দেই, কাজে মন বসবে না। তাই বলে একবারও কল দিবি না? সরি রে কলেজা। যা, তোর সাথে কথা বলবো না। সরি বললাম তো। কথা বলবো না, ব্যাস বলবো না। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি আবার। বলে একদম সামনে যেতে নিহা আমাকে পিছন থেকে টান দিয়ে ধরে বলল, পেতনির জামাই, কই যাবি শুনি? ধুর, কোথাও যাবো না। আমি তো যাচ্ছি তোর জন্য যে গিফট এনেছিলাম সেগুলো দেখানোর জন্য। কি গিফট এনেছিস? দেখলেই বুঝতে পারবি। আমি নিহার দরজার সামনে রাখা ব্যাগগুলো নিয়ে এসে নিহার বিছানায় রাখলাম। এমা, এত কিছু কার জন্য? সবার জন্য এনেছি। এত টাকা কোথায় পেলি? গত 6 মাসে 60,000 টাকা বেতন পেয়েছি। থাকা খাওয়া ফ্রি ছিল, আর পড়ালেখার খরচ হয়েছে মাত্র 10,000 টাকা। 6 মাসে রইল বাকি 50,000। সেখান থেকে 10,000 টাকা দিয়ে এগুলো কিনলাম, আর ক্যাশ আছে এখন 40,000 টাকা। তুই তো সেলিব্রিটি ভাই, 16 বছর বয়সে এত টাকা রুজি করলি মাত্র 6 মাসে। বুঝতে হবে না ভাইটা কার। মা নিহা, কার সাথে কথা বলছিস সেখানে? বলতে বলতে রুমে ঢুকলেন আমু। আমাকে দেখতেই আমুর চোখে যেন পানি চলে আসলো। মুখে বিশ্বজয়ী হাসি নিয়ে বললেন, বাবা, তুই কখন এলি? এই তো একটু আগে। একটা ফোন দিলেই তো পারতি। সারপ্রাইজ দিব বলে দেইনি। আম্মু, এই দেখো ভাই তোমার জন্য কি এনেছে। বলে আম্মুর শাড়িটা বের করলাম। এসবের কি দরকার ছিল? বাড়ে জীবনের প্রথম রুজির টাকা দিয়ে নিজের পরিবারের জন্য কিছু না কিনে অন্যদের জন্য কিনবো নাকি? তাই বলে এত দামি কাপড় কেনার কি দরকার ছিল? ওই দামি আম্মু, এটা তো মাত্র 1,400 টাকার কাপড়। মিথ্যা বলি কেন? এখানে দেখি প্রাইস মানি লেখা 2,000 টাকা। তোকে কে বলছে এসব পড়তে? তোর জন্য যেটা আনছি সেটা দেখ পছন্দ হয় কিনা। পছন্দ না হলে? তোকে নিয়ে কালকে আবারও যাব মার্কেটে করতে। লাগবে না, আমার এটাই খুব ভালো লাগছে। আচ্ছা দাঁড়া, তোর আব্বুকে ফোন দিয়ে বলি। না, আব্বুকে বলার দরকার নেই। বাসায় তেমন ভালো খাবার কিছু নেই, ওনাকে বললে আসার সময় উনি কিছু একটা নিয়ে আসবেন। আমাকে দূরে ফেলে দিতেছো? আমি এই পরিবারে কেউ না বুঝি। তা না বাবা, তুই এতদিন পর বাড়িতে এলি, ভালো মন্দ কিছু তোকে খাওয়ানো উচিত না? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আব্বুকে ফোন দিও না। আমি বাজার থেকে গিয়ে না হয় ভালো মন্দ তোমার জিনিসপত্র নিয়ে আসবো। পাগল একটা। বলে আম্মু চলে গেলেন। হ্যাঁ রে, এই ঘড়িটা তোর পছন্দ হয় কিনা দেখতো।
ওয়াও ভাইয়া, এত সুন্দর ঘড়ি কার জন্য? আমার কলেজার জন্য। থাপড় মারস নাকি? বল, কোন মেয়েকে পটিয়েছিস তাকে গিফট করবি? তোকে ছাড়া আমি কখনো কোনো মেয়েকে কিছু গিফট করেছি কি? করেছিস তো, ক্লাস 2তে নিপা নামের একটা মেয়েকে একটা কলম গিফট করেছিলি, মনে আছে কি? দ্যাট ওইটা তো সে অনেক আগে কথা। আচ্ছা বল, কত টাকা দিয়ে কিনলি এটা? 2টা ঘড়ি ম্যাচিং করে 1600 টাকা দিয়ে কিনলাম। খারাপ হয়েছে কি? 2টা কেন? একটা তোর আর একটা আমার জন্য। বাবা ভাই, আমার বড্ড বেশি বড় হয়ে গেছে। আচ্ছা রে, এখন ফ্রেশ হয়ে নি, পরে কথা হবে। হুম। ফ্রেশ হয়ে আমি বাজারে চলে গেলাম। মনের আনন্দে বাজার করে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে দেখি আব্বু অফিস থেকে চলে আসছেন। তারপর অনেককে সালাম করলাম, ভালো মন্দ জিজ্ঞেস করলাম, আর অনেক কথা হলো। বেশ ভালোই কাটছিল ছুটির দিনগুলি। বোনের সাথে সারাদিন আড্ডা মাস্তি ঝগড়া করা। কিন্তু এমন একটা দিন আমার জীবনে চলে আসলো যেটার জন্য আজ আমি বেঁচে থেকেও আমার পরিবারের কাছে মারা গেছি। 4 দিন পর আমি আর বোন বের হলাম নীলাপুর বাড়িতে যাব বলে। দুপুর 12টার দিকে আমরা নিশ্চিন্ত। তখন আপু অনেকে নিয়ে স্কুল থেকে আসার পথে থাকবেন, তে আমরা তার আগে তার বাসায় গিয়ে তাকে সারপ্রাইজ দিব। যেই ভাবা সেই কাজ। আপুর বাসার সামনে যাওয়ার পর নিহাকে বললাম, তুই যা, আমি দোকান থেকে কিছু নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। বলে নিহা চলে যায়। আমিও দোকান থেকে কিছু জিনিসপত্র মানে চিপস, ঠান্ডা, চানাচুর ইত্যাদি নিয়ে গেলাম বাসায়। বাসার গেটের সামনে যেতে দেখলাম গেট খোলা, তার মানে সারপ্রাইজটা আর দেওয়া হলো না। আপু বাসায় চলে আসছে হয়তো। মনটা খারাপ করে ভিতরে ঢুকলাম। দরজা খুলতে যে দৃশ্য দেখলাম সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখলাম দুলাভাই নেহাকে। সময় শেষ, আপনি এখন যেতে পারেন। নীলাপুর কথাটা শুনতেই কল্পনা ছেড়ে বাস্তবে ফিরলাম আমি। পিছনে তাকিয়ে দেখি নীলাপু, শুভ আর ঐশী দাঁড়িয়ে আছে। আমি বুঝি না, এরকম একটা লুচ্চা ব্যাটার এখানে আসার চান্স দেওয়া হলো কেন? আমি এই বিষয়ে কথা বলবো শক্ত করে নিহার আব্বুর সাথে। কার সাথে কথা বলতে হবে না, আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন বলে উঠে ঘুরে দাঁড়াতেই বুঝলাম নিহা আমার হাত ধরেছে। তার মানে তার জ্ঞান ফিরেছে। কোথায় যাবি? যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। আচ্ছা চলে যা, এর আগে তুই তোর দেওয়া কসমটা তুলে নে, আর না হয় আমাকে গলা টিপে মেরে যা। প্লিজ পাগলামি করিস না কলেজে আমার। তুই ওই দিনে একটা ভুল করেছিস, আমাকে কসম দিয়ে আজও ভুল করতে চলেছিস তুই। আমি সবার সাথে ওয়াদা করেছি, আজ থেকে শেষ দেখা দেখে তোর চিরদিনের জন্য চলে যাব তোর লাইফ থেকে। কেন? আমি কি দোষ করেছি? অনেক সময় অপরাধ না করেও শাস্তি পেতে হয়। ধরে নে তুইও কোনো অপরাধ ছাড়া শাস্তি পাবি। কেন? এটাই নিয়তির লেখা হয়তো। না, আমি মানি না। মানতে হবে যে তোকে, কারণ এটার পিছনে রয়েছে পরিবারের মান সম্মান আর তোর ভবিষ্যৎ। কিসের পরিবার, কার ভবিষ্যৎ? আমার এসব কিছুই লাগবে না, শুধু তোকে চাই, আবার আগের মতো করে। ফেলে আসা দিনগুলো চাইলেই ফিরে আসে না রে। আব্বু 10 মিনিট পেরিয়ে 25 মিনিট হয়ে গেছে। চুপ। উনি ঠিকই বলেছেন, আমার সময় শেষ হয়ে এসেছে। আপনি যাবেন এখান থেকে নাকি আমি পুলিশ ডাকবো? আপনার জন্য আজ লোকে আমার ছেলেকে খুনির ভাগনা বলে ডাকে। জি চলে যাচ্ছি বলে নিহার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বেরিয়ে পড়লাম। এদিকে নিহার মাথা পুরো গরম হয়ে গেছে। তার উপর শুভ আর ঐশী প্রশ্ন করতে লাগলো, এই লুচ্চা বেটা কে? তার সাথে কি এমন কোনো সম্পর্ক তোর? এটা কি তোমার এক্স বফ? জবাব দে নিহা। নীরব নিশ্চুপ হয়ে শুয়ে আছে, কারোর কথায় কোনো উত্তর দিচ্ছে না, শুধু চোখে জল মুছতেছে। আচ্ছা ঐশী, তুই আমাকে তোর ভাবি বানাইতে চাচ্ছিস কেন? তোর ভাইয়ের আচরণের কথা শুনে একটু আগে যার চরিত্রে তুই লুচ্চামির সার্টিফিকেট দিলি, ওই মানুষটাই ছিল আমার ভাই। কি বলছিস এসব? আমি জানতাম না ভাই এভাবে হঠাৎ ছাড়া পেয়ে যাবে। জানলে অবশ্যই বিয়েটা একটু পিছিয়ে নিতাম। একটা খুনির জন্য তুই বিয়ে পিছিয়ে নিতি? আপু, নিহানকে আপনি ভুল বুঝতেছেন। না, আমি আর নিহানের সম্পর্কে যা জানি তা এখানকার কেউই তো জানে না। কি এমন জানোস? নিহান তোকে কসম দিয়েছে, কিন্তু আমাকে না, তাই আজ আমি সব কথা খুলে বলবই। বল শুনি, কি এমন সত্য কথা যার কারণে একটা খুনির জন্য পাগল আমার বোন? ওই দিন নিহা আর নিহান যখন তোমার বাসায় যায়, নিহা আগে চলে গিয়েছিল, তারপর নিহান গেল। বাসার ভিতরে ঢুকতেই নিহান একটা চিৎকার শুনতে পেল, যেখানে তার বোন নিহা বলছে, ছেড়ে দেন আমাকে প্লিজ, কেউ আছো, আমাকে বাঁচাও। আওয়াজটা যেহেতু ওপর থেকে আসছিল, তাই নিহান দৌড়ে উপরে গেল। সেখানে নিহা আপুকে বেডরুমের সামনে যেতেই নিহা শুনতে পেল রাজন ভাইয়া বলছে, এখানে কেউ নাই তোকে বাঁচানোর জন্য, তোর উপর আমারও একটু আধটু অধিকার আছে। রাজন ভাই জানতে না যে নিহা একা আসে নাই, নিহানও এসেছে। নিহান বেডরুমের দরজা একটু ফাঁক করে দেখল
বন্য পশুর মতো রাজন ভাই তার কলিজার বোন নিহার উপর আক্রমণ করেছে। সাথে সাথেই নিহান আস্তে করে দরজাটা খুলল। রাজন ভাইয়া তার উপস্থিতি টের পাওয়ার আগেই চালাকি করে পড়ে থাকা নিহার ওড়না দিয়ে নাজন এর গলায় পেঁচিয়ে দিল আর রাগের মাথায় সেটাকে সিলিংয়ে ঝুলিয়ে দিল। এক টানের মুহূর্তের ভিতরে রাজন ভাইয়ার দাবানলের মতো দেহটা লটকে গেল শুয়ে। নিহা নিজেকে গুছিয়ে বিছানার এক কোণে বসে 2 হাঁটু ধরে কাঁদতে লাগলো। তখন নিহান বলল, তুই বাড়ি চলে যা। যা বলছি। নিহা কেঁপে উঠল ভয়। যখন রুম থেকে বেরিয়ে যাবে তখন নিহান আবার বলে উঠল, তোকে আমার কসম দিলাম এখনো যা হয়েছে কাউকে কিচ্ছু বলবি না। আমি যা বলবো সেটাকে সবার সামনে এবং নিজের কাছে সত্য মনে করবি। নিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল। বারান্দায় বসে কাঁদছিল। এদিকে নিহান যখন দেখলো রাজন মারা গেছে, তারপরও তার রাগ মেটে নাই। ওনার এক প্রান্ত আর এক হাতে ধরে রাখলো আর অন্য হাত দিয়ে রাজনের নাক মুখে ঘুষি মারতে লাগলো। এদিকে নীলা আপু অনেককে নিয়ে যখন স্কুল থেকে ফিরল, তিনি দেখলো নিহা তার বারান্দায় বসে কাঁদছে। কি রে, তুই কখন এলি? আর এখানে বসে কাঁদছিসই বা কেন? নিহা কোনো জবাব দিল না। 2-1বার জিজ্ঞাসা করার পর নীলা আপু শুনতে পেল বাসার ভিতরে কেউ একজন জিনিসপত্র ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। তার সাথে সাথে বলছে, কুত্তার বাচ্চা, তুই এত সহজে মরতে পারিস না। তুই আমার কলিজায় হাত দিয়েছিস। তাড়াহুড়ো করে নীলা আপু বাসার ভিতরে গেলেন। বেডরুমের দরজার সামনে যেতেই নীলা আপু থমকে দাঁড়িয়ে পড়লেন। নিজের স্বামী রাজনের খুন আপন ভাইয়ের হাতে, এটা দেখার পর কে বা ঠিক থাকতে পারে? নীলা আপু ওই দিন যা দেখেছিল সব ভুল ছিল। যদি নীলা আপু আরও 10 মিনিট আগে আসতো তাহলে সে আজ নিহালকে খুনই বলতো না, বরং এটা বলতো নিহানের মতো ভাই আছে বলে আজ বোনেরা সুরক্ষিত। আপু জানো ভাই কেন আমাকে কসম দিয়েছিল? নীলা আপুর চোখে শুধু জল দেখা যাচ্ছে, মুখে কোনো কথা নাই। তুমি বলেছিলে না আপু, লোকে তোমার ছেলেকে খুনি ভাগনা বলে, তাই আমাকেও এর জন্য কসম দিয়েছিল, যাতে লোকে তোমার ছেলেকে এটা বলতে না পারে যে সে একজন ধর্ষকের ছেলে। তার খালামণিকে ধর্ষণের চেষ্টা করায় তার মামা তার বাবাকে খুন করেছে। নীলা আপু শুধু কেঁদে যাচ্ছে। অনেকেরও বয়স কম না, এখন তার সব বোঝার বয়স। তাই নিহার কথাগুলো শুনে সে মন দিয়ে শুনল। আর বাবার প্রতি যে শ্রদ্ধাবোধ ছিল সেটা আজ শেষ হয়ে গেল। তখন নিহা আব্বুকে ইশারা করে বলল, আজ ভাইয়ের জন্য তোমার পরিবারের মান সম্মান ডুবে গেছে, তাই ভাই তোমাদের কাছে মৃত। আরে ভাইয়ের জন্য আজ এই পরিবারের মান সম্মান বেঁচে আছে। যদি ওই দিন সব সত্য কথা ভাই বলে দিত, তাহলে আজ কোথায় মুখ দেখাতে? বলতে পারতে? ভাবতে অবাক লাগে, ভাইয়ের ভিতর সেদিন এতটা বোঝাটা কে দিল? 16 থেকে 17 বছর বয়সে ভাই নিজের কথা ভুলে গিয়ে ভেবেছিল আপু আমার অনিকের ভবিষ্যতের কথা নিয়ে। এখনো তোমরা আমাকে আমার কলেজের কাছ থেকে কি দূরে রাখতে চাও? না বোন, আমিও চাই আমার ভাইটার কাছে যেতে। সে কোথায় গেছে? হসপিটাল থেকে বেরিয়ে ডান দিকে গেল। হসপিটাল থেকে বেরিয়ে ডান দিকে 5 মিনিট গেলেই তো বাস স্ট্যান্ড। এখান থেকে কোথায় কোথায় বাদ যাই? শহরের বাইরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। আপু একটু দেরি করলে ভাই অনেক দূরে চলে যাবে আমাদের ছেড়ে। আমাকে কি চান্স দিবি একটু ওর কাছে ক্ষমা চাওয়ার? আগে ভাইকে খুঁজে বের করতে হবে তো। সবাই গেটের কাছে যাও, আমি পার্কিং থেকে গাড়ি নিয়ে আসছি। ভাই তাই কর। এই বাস কোথায় বলতে পারেন একটু? সরি আপু, বাসটা 1 ঘন্টা আগে এখান থেকে ছেড়ে গেছে। এখন কোথায় আছে? উজান বাটি হবে। সমস্যা নেই, ওখানে আমার লোক আছে, আমি তাদের ফোন করছি। তাড়াতাড়ি কর বাবা। হ্যালো সুমন, জি স্যার। তুমি এখন কোথায়? স্যার আমি তো এখন অফিসে। তোমার ওখান থেকে উজানবাটি রেস্টুরেন্ট কত দূরে? মাত্র 10-15 মিনিটের রাস্তা। তাড়াতাড়ি ওখানে যাও আর গিয়ে দেখো সিলেট টু ঢাকার বাস কি এখনো ওখানে রয়েছে। আচ্ছা স্যার, যাচ্ছি। স্যার আমি যাওয়ার 5 মিনিটের আগেই বাস চলে গেছে। আচ্ছা, আমাদের ঢাকা অফিসের শাখাটা কোথায়? স্যার মিরপুরে। রাখি, পরে কথা বলবো। জি স্যার। হ্যালো মহিম। জি স্যার। 5 থেকে 6 ঘন্টা পর সিলেট টু ঢাকা বাসে আমার একজন মানুষ যাবে, তুমি তাকে রিসিভ করতে পারবে কি? রাত 3টার সময় কি স্যার? স্যার। সরি স্যার, আপনি বরং তার কাছে আমার নাম্বার এবং ঠিকানা পাঠিয়ে দেন। সে সুযোগ নাই, সে মানুষের কাছে কোনো ফোন নাই, সে এখন উজানবাটি পেরিয়ে গেছে। ঢাকায় নামার পর তাকে তুমি রিসিভ না করলে বড়সড় বিপদ হয়ে যাবে আমার জন্য। ও
তাহলে স্যার আপনি তার একটা ফটো আমার কাছে পাঠিয়ে দিন। না, ফটো নাই। তাহলে তাকে কিভাবে খুঁজবো? বাসের নাম শ্যামলী, নাম্বার 084-569-00 চ, ঢাকা। কি নামে ডাকবো? লোকটির নাম নিহান, উচ্চতা 5.5 ফিট। এত সব পারবো না, খালি নিহান বলবো। দেখতে উজ্জ্বল চেহারার অধিকারী, মুখে চাপ দাঁড়িয়ে আছে। বাস থামার সাথে সাথে তুমি বাসে উঠে তার নাম ধরে কয়েকবার ডাকলে পেয়ে যাবে। নিহান, তোমার কলিজার বোন নিহা তোমার অপেক্ষায় আছে। আচ্ছা, আপনি ঢাকার বাস স্ট্যান্ডের সাথে কন্ট্যাক্ট করে আমাকে জানান। অবশ্যই। আচ্ছা চল এখন বাড়ি যাওয়া যাক। ভাবিকে নিয়ে আমাদের বাড়িতে যাব ভাই? না, আমি এখানে যাব না এখন। তাহলে কখন যাবি? বিয়ে তো হয়ে গেল, এখন শ্বশুর বাড়ি না গিয়ে কই যাবি? যতক্ষণ না আমার ভাই ফিরে আসবে ততক্ষণ আমি যাব না। আমার ভাই এসে যখন আমাকে নিজ হাতে বধূ বেশে বিদায় দিবে এ বাড়ি থেকে, তখন যাব। গুড আইডিয়া। তার সাথে আবার একটা অনুষ্ঠান করে তোর ভাইয়ের গলায় আমাকে ঝুলিয়ে দিবি। আচ্ছা বাবা, তাহলে চল এখন বাসায় যাওয়া যাক। আমি বলি কি, আজ তুমি আর ঐশী আমাদের বাড়িতে থাকবে। জি আম্মা। কি মজা, তুই বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছিস না, আর আমি বিয়ে না করে শ্বশুর বাড়ি থাকবো। রাত 3টার দিকে সবাই ঘুমিয়ে পড়েছে। আব্বু শুভ অনেক এক রুমে, আম্মু আর নীলা আপু এক রুমে, ঐশী নিহা দুজন আমার রুমে। সবাই যখন ঘুম আচ্ছন্ন, নিহা তখন অপেক্ষায় আছে কলের, কখন ওই লোকটা কল দিয়ে শুভকে জানাবে যে নিহানকে পাওয়া গেছে। নিহান রুমের ভিতরে হাঁটা করছে, কখনো বসে আমার পড়া টেবিলের দিকে তাকাচ্ছে, আবার কখনো আলমারির খোলে আমার ছোটবেলার জামাগুলো দেখছিল। এদিকে আম্মু বাসায় পুরো পাগল হয়ে গেছেন। হঠাৎ নীরব স্তব্ধ পরিবেশের অবসান ঘটল শুভর ফোনের রিংটনে। সারা বাড়ির দেওয়াল ছুঁয়ে এসে যখন নিহার কানে গেল, নিহার এক দৌড়ে শুভর রুমের কাছে গেল। হ্যাঁ বল, বলছো কি এসব? তার মানে ওখানে নিহান বাস মিস করেছে? আচ্ছা ধন্যবাদ তোমাকে অনেক কষ্ট করার জন্য। শালাবাবু হয়, অভিমান করে চলে গেছে, এখন তাকে ফিরিয়ে না আনলে আমার এখানে বাসর টাসর কিছুই হইব না। আচ্ছা তাহলে এখন রাখি। মানে এখন তো নাম ধরেছ। ভাইয়া আপুরা কয়টা টাকা দিয়ে যান। এই যে আমার ভাই 3 দিন ধরে অসুস্থ, ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে। এই মেয়ে, এই ফটো তুমি কোথায় পেলে? স্টুডিওর লোক দিয়ে তুলেছি আমার ভাইয়ের ফটো। না, এটা আমার ভাই হতে পারে না, এটাই আমার ভাই। জানি না। ভাই এখন কোথায়? হসপিটালে। কি কি হয়েছে আমার ভাইয়ের? আমার কেমন কেমন লাগছে, না জানি ছেলেটা কোথায় আছে, কি অবস্থায় আছে। কোনো বিপদ হয়নি তো? পরিবারের সবার অপমান সহ্য করতে না পেরে ওই দিন রাতে হসপিটাল থেকে বেরিয়ে পড়েছিলাম নতুন কোনো শহরের উদ্দেশ্যে। রাতের আকাশে হাজারো তারার ভিড়ে, চাঁদ যেমন একটিক তেমন ওই শহরের হাজারো মানুষের ভিড়ে আমি বড্ড হাসায় আর একা। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে গেলাম, সেখান থেকে ঢাকার বাসে উজানভাটি অবধি যাই। ওখানে একটা ঝামেলায় পড়ে বাসটা মিস করে যাই, কারণে পড়ার বাস ধরে সকাল 4টায় পৌঁছালাম ঢাকা নামের নিষ্ঠুর এক শহরে। বাস স্ট্যান্ড থেকে নেমে আনমনা হয় ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি, তখন থমকে দাঁড়ালাম একটা মানুষের কণ্ঠ শুনে। কোথায় যাবেন? কণ্ঠটা খুব পরিচিত। ঘুরে তাকাতেই দেখলাম রিক্সাওয়ালার বেশে আব্বুর সেই বন্ধু, যার রেস্টুরেন্টে আমি 10 বছর আগে কাজ করেছিলাম। করিম চাচা বলে এগিয়ে গেলাম তার দিকে। আমাকে এত সুন্দর করে চাচা ডাকলে, কে বাবা তুমি? আরে চাচা, আমি আমি আপনার বন্ধুর ফয়সাল সাহেবের ছেলে নিহান, ভুলে গেলে আমাকে? বাবা তুমি? হ চাচা। আচ্ছা চাচা, আপনার এই অবস্থা কেন? কি করব, খাওয়ার জন্য এই বুড়া বয়সেও রিক্সা চালায়। আপনি কেন রিক্সা চালাবেন? আপনার এত ব্যাংক ব্যালেন্স থাকতে? ছিল, এখন নাই। করিম চাচা দুটি হাত ধরে বললাম, কি হয়েছে চাচা, একটু খুলে বলবে কি? সবই নিয়তির খেলা বাবা, সম্পত্তির লোভে আমাকে খুন করে ফেলতে চায়, তাই আমি সবকিছুর মায়া ছেড়ে দিয়ে বেঁচে আছি। কারা খুন করতে চায়? আমার আদরের 3 সন্তান। আমি চাচাকে সান্ত্বনা দিলাম, তারপর তাকে নিয়ে তার নতুন বস্তিতে গেলাম। বিপদে কাঁদিতে নেই, নয়ন জলকে কালি বানিয়ে রাখবে, একদিন তুমি সেই কালি দিয়ে নতুন ইতিহাস রচিত করবে। সেদিন থেকে চাচাকে বললাম আর তিনি রিক্সা চালাতে হবে না, এখন থেকে তার পরিবারের সবাই দায়িত্ব আমার। চাচার পরিবার বলতে তিনি, চাচি আর 15 থেকে 16 বছরের ছোট একটি মেয়ে, নাম রিয়া। মেয়েটা অবশ্য চাচার আপন মেয়ে না। রিয়ার আম্মু চাচার বাসায় কাজ করতেন। রিয়ার বয়স যখন 7 ছিল তখন তার আম্মু মারা যান, বাবা অনেক আগে মারা গিয়েছিলেন। বাবা মা মরা মেয়েটার সকল দায়িত্ব নিয়েছিলেন করিম চাচা। সেদিন থেকে আজও রিয়া তাদের সাথেই আছে, সকল সুখে দুঃখে। জানি না কতদিন বেঁচে থাকবো, এই কয়েকদিনে না হয় চাচার সাথে কাটিয়ে দিই।
বিদায়বেলা চাচাকে বলে দিব আমাদের বাসায় চলে যেতে। তাই সেদিন থেকে চাচার রিক্সা চালানো শুরু করলাম আমি। করিম চাচা বাধা দিয়েছিলেন, কিন্তু আমি মানে নাই। আমি থাকা সত্ত্বেও তিনি এই বয়সে রিক্সা চালাবেন, এটা কি করে হয়? দিন শেষে 1200 টাকা নিয়ে ফিরলাম করিম চাচার ঘরে। চাচার হাতে 1000 টাকা তুলে দিলাম, বাকি 200 টাকা নিজের কাছে রেখে দিলাম। এদিকে রিয়ার সাথে আমারও আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে গেল। মেয়েটা বড্ড দুষ্টু, একদম নিহার মতন ফাইজলামি করে। আচ্ছা ভাইয়া, তোমার নাম কি? নিহান। নিহান ভাইয়া, আমার একটা কাজ করে দিতে পারবে কি? কি কাজ বোন? বস্তিতে কিছু লোক গুন্ডা ছেলেপেলে আছে, ওদের সাহায্য করতে হবে একটু। কেন, ওরা কি করেছে? ঘর থেকে বের হলেই আমাকে দেখে ওরা বাজে বাজে কথা বলে। চল তো বোন দেখি কার এত বড় সাহস। বলে বোনকে নিয়ে ঘর থেকে বের হলাম। ভাইয়া ওই যে ওইখানে বসে আছে 4-5টা ছেলে। আমি তাকিয়ে দেখলাম ছেলেগুলো 15 থেকে 16 বছরের হবে, কিন্তু সবাই ধূমপান করতেছে। পারবে কি সাহায্য করতে? আজ বরং ওয়ার্নিং দিয়ে আসি। যাও। তারপর আমি গিয়ে ছেলেগুলোদের কয়েকটা কথা বলে সুদ বুঝিয়ে আসলাম। আশা করি দ্বিতীয়বার আর কাজে কথা বলবে না। 3 দিন পর রিয়া আবার বলল ওরা তাকে ডিস্টার্ব করছে। বাস আমার মাথা গরম হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করতে না পারে সোজা গেলাম ওই ছেলেদের কাছে। গিয়ে রিয়াকে বললাম কোন ছেলে ডিস্টার্ব করেছে বল। মাঝখানে ছেলেটাকে দেখিয়ে দিয়ে বলল ও তার হাত ধরেছে। আমি ঠাস করে ছেলেটার গালে চড় মারলাম আর ডান হাতটা শক্ত করে মোচড়ে ধরলাম। এটা দেখে বাকি ছেলেরা পালিয়ে গেল। আর মেয়েদের সাথে বেয়াদবি করবি? মাফ করে দেন ভাই, আর কখনো কারোর সাথে বেয়াদবি করব না। এটা লাস্ট চান্স, দ্বিতীয়বার এমন করলে তোদের আমি কি করব নিজেই জানি না। বলে ছেলেটাকে ছেড়ে দিলাম। ছেলেটা একটু দূরে যেতেই আস্তে আস্তে বলল তোকে দেখে নিব শালা। কথাটা আমার কান অব্দি স্পষ্টভাবে পৌঁছায়। আমি আর কিছু না বলে রিয়াকে নিয়ে ঘরে গেলাম। বেশ ভালোই চলছিল আমাদের দিনগুলো। দেখতে দেখতে 4-5 দিন কেটে গেল। সারাদিন রিক্সা চালিয়ে রাতে ঘরে ফিরলাম। খাবার খেতে বসে চাচিকে বললাম রিয়া কোথায়? টিউবওয়েল থেকে পানি আনতে গেছে। একা কেন গেল? সে প্রতিদিনই একা যায়। কখন গেছে? 15-20 মিনিট হবে। আচ্ছা তুমি খাবার রেডি করো, আমি রিয়াকে নিয়ে আসছি। বলে আমি চলে গেলাম রিয়ার কাছে। টিউবওয়েলের ওখানে গিয়ে দেখি রিয়া নেই। একটু আশেপাশের ঘরগুলোতে তাকে খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না। তখন বস্তির পাশের বন থেকে কারা যেন চিৎকারের শব্দ শুনতে পেলাম। এক দৌড়ে সেখানে গিয়ে দেখি রিয়া বোন আমার মাটিতে শুয়ে আছে অজ্ঞান অবস্থায়। তার পাশে দাঁড়িয়ে আছে এলাকার বখাটে ছেলেগুলো। ওই দিন নিহার উপর দুলাভাইয়ের আক্রমণ করা দেখে যেমন আমার রাগ উঠেছিল, ঠিক তেমনই আজও রাগ হলো আমার। 4টা ছেলেকে উড়াধুরা মার শুরু করলাম। প্রায় 5-7 মিনিট পর পিছন থেকে কে যেন আমার মাথায় বাড়ি মারলো। মাথার পিছনে হাত দিতেই অন্য একটা ছেলে এসে আমার পেটে ছুরি ঢুকিয়ে দিল। এক ধাক্কায় পেট থেকে পিঠের হাড় ভেঙে বেরিয়ে গেল। তারপর আবার মারতে যাবে, আমি হাত দিয়ে বাধা দিয়ে ফেলে হাতের অনেকটা অংশ কেটে গেল। তখন অনেকটা ছেলে বলল দেখ আজ তোর সামনে তোর বোনকে কি করি। যা করার আমার সাথে কর, বোনের সাথে কিছু করিস না প্লিজ। বলে 2 হাঁটু গেড়ে মাটিতে বসলাম। করব, তোর সামনে তোর বোনকে ধর্ষণ করব। তুই কি করবি শুনি? খোদার কসম তোদের একটাকেও চিন্তা রাখবো না। বলে ছেলেটাকে 2 হাত দিয়ে ধরে শূন্য একটা আছাড় মারলাম। ছেলেটার হাত পা মনে হয় ভেঙে গেছে। এরপর সেম কাজটা বাকি 3 জনের সাথে করলাম। কারো হাত বা কারো পা ভেঙে দিয়েছি। 4টা ছেলে মার খেয়ে পালিয়ে যাওয়ার পর আমি একটা গাছে হেলান দিয়ে বসে পড়লাম। মাথায় ভীষণ ব্যথা করছে, এদিকে রক্ত তো কোনো বাধি মানছে না। শরীরটা দুর্বল হয়ে পড়লো। জানি না কবে চোখ দুটো বন্ধ করে অজ্ঞান হয়ে পড়লাম। আমাকে অজ্ঞান অবস্থায় নিয়ে হসপিটাল থেকে ওই হসপিটাল গেলেন, কিন্তু কোনো হসপিটালে ভর্তি করাচ্ছে না। বিভিন্ন বাহানা দেখায়। সরকারি হসপিটালে অনেক কষ্টে চান্স মিলল, তবে কোনো ওয়ার্ডে না, সিটে নয়, সিঁড়ির পাশে। সস্তা দামের ট্যাবলেট দেওয়া হয় সেখানে, কেননা সরকারি হসপিটালে সিট পেতে হলে 1500 থেকে 2000 টাকা দেওয়া লাগে। আর করিম চাচার কাছে এতগুলা টাকা নেই। তাই আজ 3 দিন ধরে আমি এই সিঁড়ির পাশে অজ্ঞান অবস্থায় আছি। চাচি আমার পাশে আর চাচা রিক্সা নিয়ে বেরিয়েছে। এদিকে রিয়া ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে শুধু আমাকে বাঁচানোর জন্য। গতকাল যে টাকা পেয়েছিল সে টাকায় শুধু একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। 3 দিন ধরে চাচা চাচি ও রিয়া কিছুই খায়নি। রিয়া ভিক্ষা করছিল, তখন দেখা হয় নিহানের সাথে। নিহা যখন আমার কথা মনে নিহানের কথা জানতে পারলেও তাড়াতাড়ি হসপিটালে আসে। তারপর নিহানকে একটা কেবিনে শিফট করালো। এদিকে 3 দিন ধরে কিছু না খাওয়ার কারণে হঠাৎ চাচি অজ্ঞান হয়ে গেলেন। তার চিকিৎসা চলছিল পাশের কেবিনে। চিকিৎসা শেষ হওয়ার পরই সবাই ঢুকলো চাচির কেবিনে, আর সেখানে বসে জানতে পারলো নিহানের সব ঘটনা। রাত প্রায় 10টা। তখন একজন নার্স এসে বলল কেবিনের নাম্বার 104-এর রোগী আপনাদের কি? ওনাকে তো কেবিনে পেলাম না, তার মেডিকেল টেস্ট রিপোর্ট এসেছে। কই দেখি। এই নিন। ফাইলটা খুলে পড়তে লাগলো। যতই পড়ছি ততই অবাক হচ্ছে। পড়তে পড়তে একটা সময় তার চোখ দুটো দিয়ে 2 ফোঁটা জল পড়ল ফাইলের কাগজে। ওখানে কি লেখা ঐশী? না তেমন কিছু না। তুমি কাঁদছিলে কেন বলো, এখানে কি লেখা ছিল? দেখি কি লেখা আছে। এই এখানে হচ্ছেটা কি? তোমরা কাঁদছো কেন? তোমাদের চোখে জল কেন? কি লেখা আছে আমার কলিজার রিপোর্টে?
নিহান এই পৃথিবীতে খুব অল্প সময়ের অতিথি। তার কথা শুনতেই নিহার মা তাই যেন আকাশ ভেঙে পড়লো। সেখান থেকে দৌড়ে ভাইয়ের কেবিনে গেল। ভাই সিটে নেই, কিন্তু নীলা আপু আব্বু ওখানে দাঁড়িয়ে আছে, আর আব্বু দেওয়ালে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। আমার ভাই কই? নিহার কথা শুনে আব্বু আর নীলা আপু পিছনে ঘুরে তাকালো। আমরা এসেও তাকে পাইনি, কিন্তু এই কাগজটা পেলাম। কলিজা, মাফ করে দিস, আমি মিথ্যেবাদী। তোকে কথা দিয়েছিলাম সারা জীবন তোর সাথে থাকবো চায়ের মতন, কিন্তু পারলাম না। চিঠিটা যখন তুই পড়বি তখন আমি হয়তো এই পারে ওই চাঁদে মামার দেশে চলে যাব। আব্বু, আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আসবে, সেগুলো নিয়ে আমার কলেজাটার বিয়ে ধুমধাম করে দিবে। যে টাকা বাকি থাকবে সেই টাকা দিয়ে একটা বাড়ি করবে বড়, সেখানে করিম চাচার মতো অনেক মানুষের জায়গা হবে। কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। তোমাদের সবার মাঝে আমি বেঁচে থাকবো চিরকাল। আম্মু, সারা শব্দ নাই। আম্মু, আম্মু, আম্মু। রোগটির নাম দ্য এক্সট্রিজিম। ক্যান্সার থেকে মারাত্মক এই রোগ 100 কোটি মানুষের মধ্যে একজনের হয়ে থাকে। ক্যান্সার আর এটার মধ্যে একটাই পার্থক্য, ক্যান্সার ভিতর থেকে আক্রমণ করে আর এক্সট্রিজিম বাহির থেকে। ঠিক কিভাবে? ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আস্তে আস্তে রোগীর ফুসফুস, কলিজা, কিডনি ইত্যাদি নষ্ট হয়। আর এক্সট্রিমের আক্রমণে প্রথম শরীর থেকে চামড়া আলাদা হয়ে যায়। কিভাবে? ঠিক যেমন নরম কাদায় হাত দিলে হাত লেগে যায়, তেমনি রোগীর মাংসপেশি নরম হয়ে যায়, যার কারণে চামড়া শরীর থেকে আলাদা হয়। আর কেউ হাত দিয়ে স্পর্শ করলে চামড়া উঠে আসে। আস্তে আস্তে রোগীর সমস্ত চামড়া ঝরে পড়ে আর মাংসপেশিতে জীবাণু সৃষ্টি হয়। এই ধরনের রোগী প্রথম লক্ষণ দেখা দেওয়ার পর মাত্র 3 মাস 8-10 দিন বেঁচে থাকে। দেখ তো মা কিসের জন্য মেসেজ আসছে। ব্যাংকের মেসেজ। কার অ্যাকাউন্ট থেকে জানি আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা জমা হয়েছে। কই দেখি মেসেজটা। ডাল মে কুছ কালা হে। কি? নিহান বলেছিল তার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আসবে, কিন্তু 1 লক্ষ টাকা আসছে। তো কি হইছে? অনেক কিছু। বলো। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, নিহানের যে রোগ হয়েছে সেটা একটা ভালো দিক আছে। আমার কলিজা বেঁচে থাকার কোনো দিক আছে কি? না, ভালো দিকটা হলো প্রথম লক্ষণ দেখা দেওয়ার পর থেকে 3 মাস পুরো সুস্থ থাকবে। আর তখন চাইলে তার ডিএনএ দিয়ে 40টা রোগের ওষুধ বানানো যাবে। তার ব্লাড থেকে 5টি মরণব্যাধি রোগের ওষুধ তৈরি হবে। আর সে কাজটা রোগীর অনুমতি, তার পরিবারের অনুমতি নিয়ে সম্পূর্ণ সরকারিভাবে করা হয়। কখনো কি কেউ তোমাদের অনুমতি নিয়েছিল বা কোনো ফাইলে স্বাক্ষর করিয়েছিল? না। হ্যাঁ, আমি করেছিলাম একটু আগে স্বাক্ষর। কোথায়, কখন? ভাইয়ের চিকিৎসা চলাকালীন সময় একটা ছেলে আমার স্বাক্ষর নিয়ে গিয়েছিল। ওখানে কি লেখা ছিল? খেয়াল করি নাই। আমাকে বলেছিল এটা তাদের ফর্মালিটি, আর ছেলেটার হাত কাঁপছিল। বুঝে গেছি, এটা সম্পূর্ণ অবৈধভাবে করা হচ্ছে। কেমনে বুঝলি? টাকার পরিমাণ কম, 2 পরিবারকে না জানিয়ে তাদের সম্মতি নিয়েছে। এখন কি হবে? এখনো যদি বসে থাকতে হয় তাহলে তোর ভাই সিবিআই হলো কেন? আমি কিচ্ছু জানি না। আমার ভাইকে আমি ফিরে পেতে চাই। তুমি এখানে বসে থাকো, আমি তোমার ভাইকে 1 ঘন্টার ভিতরে ফিরিয়ে নিয়ে আসবো। হসপিটালের সম্পূর্ণ ফুটেজ দেখতে পারি কি? আচ্ছা, তাহলে সিবিআই অফিসারকে তো দেখানো যাবে। কেবিন নাম্বার 104-এর ফুটেজ দেখাও। করিডোরের পিছনে যাও, পিছনে আরও 10 মিনিট পেছনে। ওয়েট, একটু সামনে। হ্যাঁ, ওই ছেলেটাকে জুম করো। এটাকে হসপিটালের স্টাফ কি? এর একটা পিক আমাকে দাও। এবার ফুটেজটা সামনের দিকে নিয়ে আসো। ওয়েট, এরা কারা ট্রলি নিয়ে কেবিনে ঢুকলো? একটু সামনে নাও। এই লিফট তো উপরের দিকে যায়, তাই না? লিফটের ভিতরে কোনো ক্যামেরা আছে কি? আচ্ছা, তাহলে 3য় ফ্লোরে লিফটের সামনে ফুটেজ দেখাও। নেক্সট, এখানে ফুটেজ ডিলিট করা হয়েছে কি? কিভাবে বিশ্বাস করব? আমি যদি বুঝতে পারি ডিলিট করা হয়েছে আর এখানে তোমারও হাত আছে, সেটাই সময় বলে দিবে। হ্যাঁ বলো। স্যার, আপনি যে অ্যাকাউন্ট দিয়েছেন সেটার একটা ফেক নাম, ফেক ঠিকানা দিয়ে খোলা। ও আচ্ছা, ওই অ্যাকাউন্টে কত টাকা ট্রান্সফার আর জমা হয়েছে এটার লিস্ট বানিয়ে আমাকে পাঠিয়ে দাও। জি আচ্ছা স্যার। স্যার, এই হসপিটাল থেকে একজন রোগীকে কিডন্যাপ করা হয়েছে। আগামী 1 ঘন্টার ভিতরে তাকে খুঁজে বের করতে হবে। সিসিটিভি ফুটেজ দেখলেই তো হয় স্যার। দেখছি। এই লিফট থেকে নিহান গায়েব। না 4র্থ তলায় গেছে, না নিচে গেছে। তাহলে কোথায় গেল? ওটা কি?
মনে হচ্ছে ঘন্টাখানেক আগে কেউ উপর দিয়ে বেরিয়েছে। ওটা সরাও। জি স্যার। তাহলে বুঝি এই রাস্তায় গেছে। মহিম, লিফট উপরের ফ্লোরে নাও। ওকে স্যার। এখান থেকে তো কোনো রাস্তা নাই। আছে একটা রাস্তা। কোথায়? পেছনের সিঁড়িতে কোনো ক্যামেরা নাই। কিডন্যাপার তাই প্রথমে ছাদে এসেছে, পরে পেছনের সিঁড়ি দিয়ে পিছনের গেট দিয়ে চলে গেছে। ইমিডিয়েটলি পিছনের গেটের সিসিটিভি ফুটেজ চেক করো, কুইক। জি স্যার। আমি একটু হসপিটালের পিছনের দিকটা দেখে আসি। ওকে স্যার। নিহানের যদি হায়াত থেকে তাকে অবশ্য ফিরিয়ে আসবে, আর না হলে চুপ। আমার ভাইয়ের কিছু হলে এটার জন্য তোমরা সবাই দায়ী থাকবে। তুই আমার ভাইকে কি বলেছিলি? শত শত মানুষের সামনে লজ্জা বেহায়া। আমি কি জানতাম ওটা নিহান ছিল? বিশ্বাস কর, আমি জানলে কখনো তোকে এভাবে অপমান করতাম না। আর তোমরা এখানে কেন এসেছো? আমার ভাইয়ের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিতে কি? তোমরাই জিতে গেলে। তোমাদের প্রার্থনার স্রষ্টা কবুল করে নিয়েছে। আমার ভাইকে আমার থেকে অনেক দূরে নিয়ে গেছে। এখন তো খুশি তোমরা? আসতে বল, আমার ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, তোমার আম্মুর ঘুম ভেঙে যাবে। আর ওইদিকে আমার কলিজা যে চিরকালের জন্য ঘুমাতে গেল। স্যার, রাত 9টা বেজে 15 মিনিটে এখান থেকে পিছনে গেট দিয়ে একটা গাড়ি বের হয়। ডান দিকে না বাম দিকে গেছে? ডান দিকে। কিন্তু স্যার, ওই গাড়িটা তার ঠিক 30 মিনিট পর 9টা 45 মিনিটে সামনের গেট দিয়ে ঢুকেছিল। ওখানে কি হলো? ওখান থেকে একজন রোগীকে নিয়ে যাওয়া হয়। মুখ দেখেছিলে কি? স্পষ্ট স্যার, ওটা নিহান ছিল না। তাহলে কোথায় যেতে পারে? যে অ্যাকাউন্টে 4 কোটি ট্রান্সফার হয়েছে সেটার ডিটেলস দিতে পারবে কি? ঠিকানা বলো সালার। নাম কি? কামাল। পেশা? ধন্যবাদ। ডক্টর কামালকে কোথায় পাবো? ডক্টর কামাল এখন কোথায়? কোন দিকে? গাইজ, এই লোকটিকে আটকাও তাড়াতাড়ি। ওকে স্যার। কে তুমি? আর এখানে পিস্তল নিয়ে ঢুকলে কি করে? বেড়ে যান বলছি। আমি সিবিআই অফিসার। এটা একটা ইল্লিগাল অপারেশন। এটাকে এখনই বন্ধ করুন। কি? ডক্টর কামাল তো বলছেন এটা সম্পূর্ণ লিগেল অপারেশন। এখানে পরিবার এবং ডোনারের অনুমতি আছে। না, নেই। এখনই অপারেশন বন্ধ করবেন নাকি আমি গুলি চালাবো? স্যার, আমরা এটা তো জানতাম না। জানলে এমন কাজ কখনো করতাম না। নিহানকে সুস্থ করতে কত সময় লাগবে? 1 ঘন্টা। কিন্তু সে আর বাঁচবে কিনা সেটা জানি না, কারণ আমরা কিডনি ট্রান্সফার করার 70% কাজ করে ফেলছি। যে করেই হোক তাকে বাঁচাতে হবে, না হলে তোমাদের কাউকেই ছাড়বো না আমি। স্যার, এই বেটাই ডক্টর কামাল। কুত্তার বাচ্চা, বল এমন কাজ করলি কেন? টাকার লোভে স্যার। নিহানের কি ওই রোগ হয়েছে? না স্যার। তাহলে? মার্কেটে এবি নেগেটিভের দাম অনেক বেশি। একটা কিডনির দাম 1 কোটি টাকা। আমি যখন সিলেট সিটি জেলে যাই আসামিদের স্বাস্থ্য চেক করতে, তখন জানতে পারলাম দেহানের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। তারপর আস্তে আস্তে তার সাথে বন্ধুত্ব করে তার জীবনের সকল ঘটনা জানতে পারলাম। পরিবারের প্রতি একটা ঘৃণা সৃষ্টি করলাম তার মনে। একদিন সে আমাকে জানালো তার কফের সাথে কালো রঙের কি যেন একটা জিনিস বেরিয়েছে। সেদিন থেকে আমি আমার প্ল্যান বানিয়ে নিলাম। তাকে বোঝালাম যে তার মরণবেদী রোগ হয়েছে। 3 মাস পর তার মৃত্যু হবে নির্মমভাবে। 2টার সময় মানুষের বুদ্ধি কাজ করে না। 1 রাগের মাথায়, 2 ভয় পেলে। আর আমি তো তাকে এমন ভয় দেখিয়েছি যে বোকার মতো আমার কথা বিশ্বাস করে নিল। ট্রলি নিয়ে লিফটে ঢুকলি, লিফটের উপরের অংশ কেটে ছাদে গেলি, তারপর পেছনের গেট দিয়ে বাহিরে। তাহলে ওখানে আসলে কিভাবে? ওটা তো ছিল টাইম পাস। মানে কি? মানে হলো যে ট্যালি দেহানের কেবিন থেকে বেরিয়েছিল, সেখানে দেহান নয়, আমার লোক ছিল। আর দেহানকে আমি এর আগে ফোন দিয়ে বলে দিয়েছিলাম 115 নম্বর কেবিনে চলে যেতে। আমি জানতাম যে তুই সিবিআইয়ের জন্য এই খেলাটা খেললাম, যাতে তুই ওইদিকে ঘুরবি আর আমি এদিকে আমার কাজটা করে নিব। কিন্তু একটা ভুলের জন্য সব হলো। যদি ওই সিটিটা ফেলে দিতাম তাহলে আজ। তোর সাথে কে কে আছে? বলবোই না। অফিসে নিয়ে জিন্দাবাদ কর। কত দিব স্যার? 15 নাকি 20? 90 ডিগ্রি দিবি। তার পাশে নীলা আপু আর ঐশী, আর এদিকে আব্বু আমার সোজা পায়ের কাছে আমার পা দুটি ধরে বলতে লাগলেন, ভুল করলে ক্ষমা করা হয়, আর আমাকে সে ক্ষমা চাওয়ার সুযোগটাই দিলে না বাবা। সবাই কাঁদছে, করিম, চাচা, চাচি আর রিয়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। কান্নার শব্দটা তখন আরো বেড়ে যায়। তখন টি করে কম্পিউটার দেখালো আমার পালস দুর্বল হয়ে আসছে। স্যার আমাদের মাঝে নাই। ভাই, একটিবার কথা বল। বল না ভাই, তোকে ছাড়া আমি জিন্দালাশ হয়ে যাব ভাই। তখনই আম্মু কেবিনে ঢুকতে ঢুকতে বলতে লাগলেন, বাবা,
যাস না তুই, আমি থাকতে পারবো না তোকে ছাড়া। আল্লাহ গো, আমার হায়াত নিয়ে তুমি আমার ছেলের হায়াত বাড়িয়ে দাও। তখন ঐশী বুঝতে পারলো আমার হাতের পালস এখন আবার কাজ করতেছে। তুই নয়ন ভরা জল নিয়ে কম্পিউটারের দিকে তাকিয়ে দেখলো পালস বেড়ে উঠেছে। আম্মু শেষ কথাটা হয়তো কবুল হয়েছে খোদার দরবারে, তাই তো আমি মৃত্যুর দুয়ার থেকেও ফিরে এলাম। যখন চোখ দুটো খুললাম, কে যেন আমার নাকে মুখে কপালে কিস করতে লাগলো। তাকিয়ে দেখি আমার কলিজা পাগল বেশি আমাকে কিস করে চলতেছে। বল, আর কোনোদিন আমাকে ছেড়ে যাবি না? হুম। হুম, কি? হ্যাঁ, তোকে ছেড়ে যাবো না কোনোদিন। তারপর নিহা আমাকে আবার জড়িয়ে ধরে কপালে কিস করলো। নিহা যেন কোনো এক মহান কিছু জয় করে ফেলেছে আমাকে ফিরে পেয়ে, যেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। আজ আমি না ফিরে কার জীবন কেমন কাটতো জানি না, কিন্তু দুটো মানুষের জীবন এলোমেলো হয়ে যেত। 10 বছর পর সবাই আমাকে ভুলে গেলেও আমার জন্য মৃত্যুর আগের দিন পর্যন্ত যায় নামাজে বসে কাঁদতেন আমার আম্মু। 10 থেকে 20 বছর পর ছেলে মেয়েদের আমার কথা বলতে বলতে কেঁদে উঠতো আমার বোন নিহা 2 মাস পর। শালাবাবু এদিকে আসো। ওগো বউ, শুনছো কি? বলো। এদিকে একটু আসবে? হ্যাঁ বলো, কি হয়েছে? আমি তোমার কি হই? জামাই। সে অনুযায়ী আমি তোমার ভাইয়ের কি হই? বোন জামাই, দুলা ভাই। তাহলে উনি আমাকে শালাবাবু বললেন কেন? আমি আর এই বাড়িতে থাকবো না। তো এটা তো আমারই বাড়ি, আমি আর ওনার বাড়িতে যাবো না। সত্যি তো ভাই, তুই শালাবাবু ডাকছেন কেন তোর দুলা ভাইকে? শালাকে শালা ডাকবো না তো কি ডাকবো? দ্বিতীয়বার বলবি তো তোর জিব্বা ছিঁড়ে ফেলবো। তোর ভাবিকে তুই সামাল দিস। নিজের বউকে নিজে সামাল দিবে, আমার বউ দিবে কেন? ক্ষমা করে দে বোন, যা আজ থেকে নিহানকে দুলা ভাই বলে ডাকমু। ওকে, মনে থাকে যেন। আচ্ছা মিস্টার বোনের জামাই দুলা ভাই। তখনই আমার বোন এসে হাজির। বোন, দেখছিস তোর জামাই কত কিপটে। কি করেছেন তিনি? ঈদের সময় যাতে সালামি না দেন সেই জন্য আমাকে দোলাভাই ডাকতেছে। ওই, তুমি দুলা ভাই ডাকছো কেন? ইয়ে মানে ইয়ে মানে কি? আমি কত করে বলছি শালা বলে ডাকতে, তিনি বলছেন না। আমার কথা শুনে শুভ ভাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। একটু আগে বললাম কি আর এখন বলি কি? এখানে আমাকে ফাঁসানো হচ্ছে। দেখছিস বোন, উনি আমাকে মিথ্যেবাদী বলতেছেন। আল্লাহ, আমি কই বললাম, তুমি মিথ্যা বলছো। শুনি যদি আবার তুমি তাকে দোলা ভাই ডাকছো, তাহলে খবর আছে। আর একটাও কথা না। ও শুনছো, তোমার ভাই আমাকে নাম ধরে ডাকতেছে। কথাটি ঐশী শুনেছে কিনা জানি না, তবে ঘুরে তাকাতে দেখলাম শুভ ভাই গায়েব হয়ে গেছে। শালা ডাকলে বোন হুমকি দেয়, আর দোলাভাই ডাকলে বউ হুমকি দেয়। হয়তো এটাই বেচারের নিয়তি।